গোলাপ ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে এখনো। বিছানার চারপাশে ফুল দিয়ে সাজানো সেই বিছানার চাদর কুঁকড়ে আছে। ঘরের মেঝেতে ছড়িয়ে আছে কিছু কাপড় চোপড়। আর সেই ঘরের সবচেয়ে আকর্ষণীয় সেই বিষয়, সেটা হলো বিছানার উপর নব দম্পতির দুটো দেহ। দূর থেকে বোঝা আছে আরাম করে শুয়েছে, কিন্তু যদি দক্ষ কেউ ভালো করে খেয়াল করে তাহলে বোঝাই যাবে যারা শুয়ে আছে বা ঘুমিয়ে আছে তারা আর যাই হোক কোনো ঘুম আর ভাঙার নয়, কারণ দুজনই বিজ্ঞানের ভাষায় ব্রেন ডেড, সংক্ষেপে মৃত। সোজা দৃষ্টিতে সেটা খুন, আর বাঁকা দৃষ্টিতে সেটা একটা খুনি। সোজা দৃষ্টিতে বলতে কেউ বলবে কোনো শত্রু এসে তাদের খুন করে রেখে চলে গিয়েছে, আর বাঁকা দৃষ্টিতে বলতে কেউ বলবে তাদের দুজনের মধ্যে হয়তো কেউ একজন বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল না, যার কারণে একজন অপরজনকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে। সেটাও এক প্রকারের খুন। এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু প্যাচটা তখনই লাগে যখন জানা যায় সেই দুজন প্রেম করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এইটা জানার পর পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। পুলিশ ইন্সপেক্টর জামাল আহমেদ দাঁড়িয়ে আছে সেই ঘরের মাঝ বরাবর। মাথার ওপর তখনও ফ্যান ঘুরছে, তাও তিনি ঘেমে যাচ্ছেন। পাশেই দাঁড়িয়ে আছে কনস্টেবল হারুন। সামনে থাকা লোকগুলো ঘরের ভেতর থেকে খুনের সব রকমের নমুনা সংগ্রহ করেছে। কেউ ঘর থেকে আঙুলের ছাপ, আবার কেউ মেঝেতে পড়ে থাকা বিভিন্ন আলামত। সব কাজ শেষ হতেই লাশ দুটো খুব সাবধানে তুলে নিয়ে যাওয়া হয়। এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে সব দেখে যাচ্ছিল ইন্সপেক্টর জামাল। কেসটা তার মতে খুবই সোজা। যারা মারা গিয়েছে তাদের বিয়ে নিয়ে হয়তো কেউ একজন খুশি ছিল না, যার কারণে কোনো এক ফাঁকে তাদের দুজনকেই মেরে দেওয়া হয়। আর এখন তাদের সেই খুনিকে খুঁজে বের করতে হবে। কেউ কোনো একটা কারণে তার মনের মধ্যে কোনো অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। তার বারবার মনে হচ্ছিল অন্য কিছু আছে এইসবের মধ্যে। আরও একবার পুরো ঘর ভালো করে পর্যবেক্ষণ করার পর তিনি বেশ কিছুক্ষণ পরিবারের লোকদের সাথে কথা বলে বেরিয়ে যায় ঘর থেকে। ঘণ্টাখানেক পর সোজা থানায় গিয়ে ভাবতে বসে যায় ইন্সপেক্টর জামাল, কারণ ঘটনাস্থলে তিনি যা যা পেয়েছে তার মধ্যে খুনিকে ধরার কোনো রাস্তা আলামত পাওয়া যায়নি। যা পাওয়া গিয়েছে সব সেই দম্পতির জিনিসপত্র আর হাতের ছাপগুলো যেগুলো পাওয়া গিয়েছে সেগুলো রিপোর্টে চলছে এসেছে। সব বাড়ির লোকদের সাথে মিলে যায়, বাইরে কারো হাতের ছাপ পাওয়া যায়নি। আর সবচেয়ে বড় যে জিনিস তাকে ভাবিয়ে তুলছে সেটা হলো যারা খুন হয়েছে তাদের দেহ আঘাতের কোনো চিহ্ন নেই। এর অর্থ হতে পারে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে, কিন্তু এতে ঠোঁট নীল হওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। যে খুন দুটো করেছে সে অনেক সচেতনতার সাথে কাজটা করেছে। জামাল আহমেদ 2 দিন অপেক্ষা করলো পোস্টমর্টম রিপোর্টের জন্য, কারণ সেটা ছাড়া ইনভেস্টিগেশন এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কোনো আলামত তার হাতে লাগেনি। আর যেই দুইজন মারা গিয়েছে তাদের সাথে কারো কোনো শত্রুতাও ছিল না। ইনফ্যাক্ট তাদের পরিবারেরও সম্ভ্রান্ত পরিবার, সবার সাথে তাদের ভালো ওঠা বসা আছে। শত্রুতা বশত খুন করার প্রশ্নই ওঠে না। ফরেন্সিক রিপোর্ট হাতে পাওয়ার পর স্তব্ধ হয়ে যান জামাল আহমেদ, কারণ সেই দুজন স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, আর সেটাও একই সময়ে ঠিক রাত 2 থেকে 3টের ভেতর তারা মারা গিয়েছে। কিছু একটা দেখে ভয় পেয়ে তাদের মৃত্যু হয়েছে, এটা স্পষ্ট লেখা আছে রিপোর্টে। কিন্তু ভিতর থেকে দরজা জানালা বন্ধ, কিছু ঢুকে ভয় দেখানোর কোনো প্রশ্নই আসে না। মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা হয়ে গেল জামাল আহমেদের। কনস্টেবল হারুলের করুণা হলো তার স্যারের এই অবস্থা দেখে। এইদিকে প্রভাবশালী লোকের ছেলে মেয়ে খুন হয়েছে, সেটা চাপও এসেছে তার উপর মহল আর মিডিয়া তাকে প্রায় চুষে খাচ্ছে। এই অবস্থা তাকে আর কয়েকটা দিন সময় দেওয়া হয়েছে কেস সমাধান করার জন্য, কিন্তু জামাল আহমেদ দিশা খুঁজে পাচ্ছে না কোনো। এরকম অবস্থা যখন চলে যাচ্ছিল ঠিক সেই সময় খবর পাওয়া যায় যে আরেকটা জায়গায় খুন হয়েছে, আর সেই খুনের পদ্ধতিটাও ঠিক একই রকম করে। বাসর রাতে খুন হয়েছে দম্পতি, আর তারাও হার্ট অ্যাটাকের শিকার। হঠাৎ করে রাত 2 থেকে 3টের সময় মারা যায় তারা দুজনেই। কিন্তু এটা কি করে সম্ভব? একটা কেসেরই এখনো পর্যন্ত কোনো সুরাহা হলো না, তার মধ্যে আরো 2টা খুন। এখনো পর্যন্ত সেখানে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর সেই 4 জন খুন হয়েছে তাদের মধ্যে কোনো সম্পর্কও ছিল না, একেবারে আলাদা ছিল তারা। কিন্তু যে বা যারা খুনগুলো করেছে তাদের মোটিভ কিন্তু ধরা যাচ্ছে না। এই একটা জিনিসের কারণে পুলিশ কিছুই করতে পারছে না এতদিন। আর এইবার যারা খুন হয়েছে তারা বড়লোক ঘরের সন্তান। ইন্সপেক্টর জামাল আহমেদ চিন্তায় আছে তার চাকরি নিয়ে। তিনি হারুনের কাছে ডেকে বললেন, হারুন, একটা জিনিস খেয়াল করছো? কি জিনিস স্যার? জবাব দেয় হারুন, খুনগুলো যে হচ্ছে সেগুলো সবগুলোই বড়লোক ঘরের, আর একটা বিশেষ দিন করেই কিন্তু খুনগুলো হচ্ছে। জি স্যার, মানুষের জীবনে বিয়ের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত, আর খুনগুলো বেছে বেছে এই রাতে হচ্ছে। ঠিক বলেছ হারুন, আমাদের হাতে এই একটাই সূত্র আছে, আর তো কোনো সূত্র পাওয়া যায়নি। স্যার, আমাদের যা সিস্টেম সেখানেও অনেকে অনেক ভুল করে। সেই মোতাবেক হয়তো 2টো খুনের মধ্যে কমন কোনো সূত্র খুনি নিশ্চয় রেখে গেছে। আমাদের আবার সে জায়গা 2টো খোঁজ দরকার।
একদম ঠিক বলেছ। এখনই আমাদের সেখানে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখনই সেখানে যেতে চাই। ঠিক আছে স্যার। বলেই হারুন জিপ বের করার জন্য চলে গেল। তারা দুজন দাঁড়িয়ে আছে খুন হওয়া জায়গায়। সিল করে রাখা হয়েছে ঘরটা, কেউ কোনো কিছু হাত দেয়নি বা কোনো কিছু সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। ইন্সপেক্টর জামাল খুব ভালো করে পুরো ঘরটা দেখে যাচ্ছে, প্রত্যেকটা কোণা পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাথে হারুনও যোগ দিয়েছে, কিন্তু তেমন কিছুই চোখে পড়ছে না তাদের। প্রচুর গরম লাগছিল জামাল আহমেদের। হারুনকে তিনি ফ্যান ছাড়ার জন্য বললেন। হারুন যখন ফ্যান ছাড়তে যাবে ঠিক তখনই জামাল আহমেদ চেঁচিয়ে হারুনকে থেমে যাওয়ার নির্দেশ দেয়। হারুন দেখতে পায় তার স্যার ফ্যানের দিকে তাকিয়ে কি যেন দেখে যাচ্ছে। হারুন সেদিকে তাকিয়ে দেখে ফ্যান ঝুলিয়ে রাখার জন্য ছাদ যেই ফুটো থাকে সেখানে কিন্তু একটা আছে। জামাল আহমেদ নির্দেশে হারুনকে একটা টুল নিয়ে আসতে বলে। সে জিনিসটা নামিয়ে আনে সেখান থেকে। সেটা দেখে একটা হাসি ফুটে ওঠে জামাল আহমেদের মুখে। একটা কাগজ ছিল সেটা। তিনি নিশ্চিত ছিলেন যে খুনি তাদের জন্য অত্যন্ত কিছু একটা রেখে গিয়েছে, কিন্তু যখনই কাগজটা তিনি খুলেন সাথে সাথে তার চোখ মুখ চুপসে যায়। দেরি না করে সাথে সাথে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে একই রকম করে তিনি একটা কাগজ পায়। সেটা দেখেও তার মুখের ভঙ্গি একই থাকে। মনে মনে তিনি ধরেই নেন যে এই কিছুর জন্য তার চাকরি যাবে নিশ্চিত। অফিসে ফিরে আসে তারা দুইজনই। হারুন দেখছে সেই কাগজটা, কিন্তু কিছুই বুঝে উঠতে পারেনি। এদিকে জামাল আহমেদ প্রেশার বেড়ে গিয়েছে, মাথায় পানি ঢালা হচ্ছে তার। কিছুতেই কিছু মিলাতে পারছেন না তিনি। সাথে বোনাস হিসেবে আছে উপর মহল থেকে আসা চাপ আর মিডিয়া। ঠিক সেই সময় কনস্টেবল হারুন তার একটা উপকার করলো। তিনি একজন প্রাইভেট গোয়েন্দার খবর দিল। সেটা শোনার সাথে সাথে জামাল আহমেদ পুরো কুঁচকে যায়। রক্তবর্ণ চোখে তিনি হারুনের দিকে তাকায়। হারুন সেই দৃষ্টি দেখে বলল, স্যার, আমি জানি তার কাছে যাওয়া মানে পাগলের সামনে যাওয়া, আর সে আমাদের নাজেহাল করে ছাড়বে, সাথে এক গাদা টাকা নষ্ট। কিন্তু এইসব মিলিয়ে সে যে একজন তুখোর গোয়েন্দা সেটা সবাই জানে। তার স্বভাব সেই রকমই হোক, তার বুদ্ধি আমাদের সবার থেকে ধারালো। সে যত টাকাই নিক, কেস সমাধান সে করবেই। আর তার গোপন পদ্ধতিগুলোর সামনে কেউ টিকতে পারেনি এখন পর্যন্ত। বয়স 30 হয়েছে তো কি হয়েছে, গায়ের শক্তি তার সিংহের মতো। এত কম বয়সে এত অর্জন দেখে আমি তার ছোটোখাটো একজন ফ্যান স্যার। হারুনের কথায় আরো রেগে যায় জামাল আহমেদ, কিন্তু তার আরো কিছু করার নেই। সোজা বের হয়ে যায় স্টেশন থেকে। জিপ নিয়ে চলে যায় ব্যাংকে। ব্যাংক থেকে টাকা তুলে একটা ব্যাগে ভরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। আধা ঘন্টার মধ্যে জিপ এসে থামে একটা বাড়ির সামনে, কাঠের বাড়ি। গেটের সাথে খোদাই করে সিংহের একটা মুখ। সেখানে নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা প্রাইভেট ইনভেস্টিগার, আর সেটার নিচে বড় বড় করে একটা সতর্কবাণী লেখা। সেই লেখাটা পড়ে ইন্সপেক্টর জামাল আহমেদ চলে যেতে চাইছিল, কিন্তু অনেক কষ্টে নিজেকে সামলে নেন। কারণ সেখানে লেখা ছিল, পয়সাওয়ালাদের জন্য আমি সর্বদা প্রস্তুত, আর যারা টাকা খরচ করতে পারবে না তাদের জন্য আমি কেন, আমার কুকুরও উপযুক্ত নয়। এটা পড়ার পর যেন তার মন খারাপ হওয়ার কথা, কিন্তু এখন তাদের কিছু করার নেই। তাদের আসতে হয়েছে সিভিল ড্রেসে, দামি পোশাক পরে আসতে হয়েছে, আর হাতে টাকার ব্যাগ। প্রথমে গেটের ভিতর যাওয়ার জন্য দারোয়ানকে দুটো 1000 টাকার নোট দিতে হবে। তারপর দারোয়ান তাদের ভিতরে ঢুকতে দিবে। এখন সেই যেই আসুক না কেন, দারোয়ানকে 2000 টাকা না দিলে ভিতরে ঢোকা সম্ভব নয়। জামাল আহমেদ আর হারুন সব নিয়ম মানার পর ভিতরে ঢুকতে পারলো। বাড়ির ভিতর ঢুকেই তারা অবাক হয়ে গেল, কারণ তারা যেই বাড়ির ভিতরে এসেছে সেখানে সাধারণত তামাকের গন্ধ থাকার কথা, কিন্তু পুরো বাড়ি জুড়ে তাজা গোলাপ ফুলের সুবাস। গোয়েন্দারা শৌখিন হয় না, তাদের বাড়িতে গেলে আগে তামাক গন্ধ নাকে লাগে। কিন্তু এখানে পরিবেশ পুরোপুরি ভিন্ন। একটা ঘরে বসার নির্দেশনা পেয়েছে তারা। সেখানে একটা কম্পিউটারের সামনে বসে আছে একটা লোক। কিবোর্ডে তার হাতের আঙুল দেখা যাচ্ছে, আর সেই আঙুলের ফাঁকে শোভা পাচ্ছে একটা গোলাপ ফুল। মাথায় হেড। ইন্সপেক্টর জামাল আহমেদ তার দৃষ্টি আকর্ষণের জন্য পেছন থেকে তাকে ডাক দেয়। সেই শব্দটা বন্ধ করে ধীর গতিতে শোনা যায়। শব্দটা ছিল মিস্টার থ্রিলার। চাকা লাগানো চেয়ার ঘুরিয়ে তাদের দিকে তাকালো। হাতে থাকা গোলাপ ফুলটা নাকের কাছে নিয়ে গন্ধ শুকে আবার নামিয়ে রাখে। 30 বছরের বেশি বয়স মনে হয় না, তো আসলে তার বয়স 28 বছর। মুখে একটা চওড়া হাসি ফুটেছিল তার। সুদর্শন যুবক। যে কোনো মেয়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য সে একাই যথেষ্ট ছিল। হয়তো সেই কারণেই অহংকারটা তাদের শুট করে। ফুলটা নামিয়ে এসে তাদের দিকে তাকিয়ে গড়গড় করে বলতে শুরু করে, মিস্টার জামাল আর কনস্টেবল হারুন সাহেব, আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার কাছে আসার কারণটা হলো 4টা খুন, আর সেই খুনগুলো আবার এমন জায়গায় হচ্ছে যে সেটাও বলার মতো নয়। মানুষের ফুলশয্যার রাতে তাদেরই সমাধি হয়ে যাচ্ছে। তার কথা শুনে ইন্সপেক্টর জামাল বেশি অবাক হলো না, কারণ তারা আগে থেকেই জানি তারা যার সামনে বসে আছে সাধারণ কেউ নয়, মিস্টার থ্রিলার। সামনে থেকে সরে যায়, আর সরে যেতেই পেছন থেকে কম্পিউটার স্ক্রিনে ভেসে থাকতে দেখে তাদের দুইজনেরই ছবি। তারা বুঝে নেয় তাদের চিনে ফেলার রহস্য।
তাদের ছবির বাইরে থাকা ক্যামেরা থেকে সংগ্রহ করা সব তথ্য বের করে নিয়েছে সাথে সাথে। মিস্টার থ্রিলার আবার বলতে শুরু করে, আমি আর কিছু বলতে চাই না, যা বলার এখন আপনারা বলুন। আর তার আগে বলে রাখি, আমি কাজ করার আগেই পুরো টাকা নেই। সেই আর আপনারা হয়তো জানেনই, আমি কোনো কাজ সমাধান ছাড়া ফেলে রাখি না। সেই জন্য নিশ্চিন্ত থাকতে পারেন, আমার প্রথম ফি 2 লক্ষ টাকা, সেটা আপনাদের এখন দিতেই হবে। দ্বিতীয়ত, ইনভেস্টিগেশন চলাকালীন যা যা খরচ হবে সব খরচ বহন করবেন আপনারা। ইন্সপেক্টর জামাল সবটা শুনে হারুনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। হারুন তাকে আশ্বস্ত করতে পারে না, তার চোখেও যে বিস্ময়। কিন্তু এখন কোনো পথ খালি নেই। তারা 2 লক্ষ টাকা তাকে গুনে গুনে দিয়ে দেয়, আর শুরু হয়ে যায় কেসে যা যা তথ্য পেয়েছে সব বলে দেয়। আর এও বলে দেয় যে তাকে কেস থেকে বের করে দেওয়ার বা চাকরি থেকে বের করে দিতে পারে। সবটা শুনে মিস্টার থ্রিলারের মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। পায়রোর পা তুলে বলতে শুরু করে, কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার পকেটে থাকা সত্ত্বেও সেটা আমাকে দিচ্ছেন না। যদি দিতে না চান তাহলে আমার কিছু করার নেই। হয়তো আমাকে পরীক্ষা করতে চান, সে যাই হোক, সেটার আর আমার দরকার নেই। সেটা ছাড়াই আমি কেস সমাধান করে দিব। আপনারা এখন যেতে পারেন। আর হ্যাঁ, আপনাকে কেস সমাধান করার জন্য আরও অনেক টাইম দেওয়া হবে, সাথে আপনার চাকরিও ঠিক থাকবে। ইন্সপেক্টর জামাল তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার পকেটে সে 2টো কাগজ ছিল, সেটা তিনি হারুনকেও বলেনি। তাহলে মিস্টার থ্রিলার সেটা কি করে বুঝতে পারলো, সেটা নিয়ে আর ভাবার সময় নেই। মিস্টার থ্রিলার তাদের উঠে যেতে বলছে, মানে এখনই তাদের বের হয়ে যেতে হবে। তারা দুজন উঠে সোজা বের হয়ে জিপে উঠে চলে যায়। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মিস্টার থ্রিলার। এখন তার কাজ বেশি নেই, টেলিফোন করে রিসিভার তুলে কাউকে ফোন করলো সে। তারপর গায়ে একটা টি-শার্ট পরে, চোখে একটা পাওয়ার ছাড়া চশমা পরে বেরিয়ে পড়লো রাস্তায়। এখন তার ছোট্ট একটা কাজ বাকি, সেটা হলো একজন সহকারী খোঁজা। প্রতি নতুন কেসে সে একজন করে নতুন সহকারী খুঁজে বের করে। কেস শেষ হওয়ার সাথে সাথে সেই সহকারীর কাজও শেষ। অবশ্য তাকে মোটা অঙ্কের টাকাও দেয়। আর এখনো পর্যন্ত সহকারী যে খুঁজে পেয়েছে তা বেশিরভাগই ছিল মেয়ে। সুন্দরী মেয়ে সহকারী সবারই কাম্য, কিন্তু মিস্টার থ্রিলার সেটা কাম্য নয়, বরং মেয়েদের কাম্য মিস্টার থ্রিলারের মতো একজন সুপুরুষ বস। মিস্টার থ্রিলার সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। একটা দোকানে গিয়ে আইসক্রিম কিনে নেয়। গরম হোক বা শীত, আইসক্রিম ছাড়া তার মাথা কাজ করে না। মিস্টার থ্রিলার সেদিনের মতো সহকারী খোঁজা বন্ধ করে দিল। তার সহকারী খোঁজার আলাদা একটা স্টাইল আছে, সেটা কেউ এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আর সেটা খুঁজে বের করতে পারে তারাই মিস্টার থ্রিলারের সহকারী হবার যোগ্যতা রাখে। অফিসে পৌঁছানোর পরই ইন্সপেক্টর জামাল একটা সুখবর পায়। সেটা ছিল তার উপর থেকে চাপ কমিয়ে দেওয়া হয়েছে, তাকে আরও অনেক সময় দেওয়া হয়েছে কেস সমাধানের জন্য। সাথে তার চাকরি হারানোর কোনো ভয় নেই, যার কারণে তিনি গা ছাড়া দিয়ে থাকতে পারেন। এই খবর শোনার পর তার মিস্টার থ্রিলারের জন্য একটা জায়গা তৈরি হয়ে যায়। তিনি পকেটে হাত দিয়ে সেই কাগজ বের করে। সেই কাগজে এমন কিছু অদ্ভুত জিনিস ছিল, সে দেখে মনে হচ্ছিল কোনো বাচ্চা একটা কাগজে ইচ্ছে করে আঁকাআঁকি করেছে। কিন্তু সেটার মধ্যে এমন একটা রহস্যময় সৌন্দর্য ছিল যে সেটা চোখে ফেরানো সম্ভব নয়। আর এইরকম একটা জিনিস কেউ কোনো ফ্যানের সাথে রেখে দিবে, আর খুনি সেটা দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা ইন্সপেক্টর জামাল এখনো বুঝে উঠতে পারছে না। 2টো কাগজে একই রকমের জিনিস ছিল, সেখানে খুনের জায়গা থেকে পাওয়া গিয়েছে। এরকম করে চলে যাচ্ছিল ঠিক 2 দিনের মাথায় খবর আসে আরেকটা খুন হয়েছে, আর সেটা একই রকম ভাবে। ইন্সপেক্টর জামাল সেখানে পৌঁছে যায়। সেটা আবার পুলিশ কমিশনার কোনো রকম আত্মীয় হয়, তার মেয়ে জামাই খুন হয়েছে তাদের বিয়ের রাতে। ইন্সপেক্টর জামালের সাথে সাথে সেই জায়গায় চলে যায় জায়গাটা পরিদর্শন করার জন্য। খুনের ধরন আর বাকি সব কিছু ছিল এক, কিন্তু শুধু একটা জিনিস গায়েব ছিল, সেটা হলো সিলিং ফ্যান ছিল না সেই ঘরে। শুধু একটা এসি ছিল, সেটা সর্বক্ষণিক চলতো দেখে ফ্যানের কোনো ব্যবস্থা নেই। আর সবচেয়ে বড় যে জিনিস, সেটা মিস্টার থ্রিলার গুরুত্বপূর্ণ জিনিস মনে করেছে, এই জিনিসটাও কোথাও খুঁজে পাওয়া গেল না। ইন্সপেক্টর জামাল কিছুটা হতাশ ছিল, কিন্তু তার আগে তার কিছু হতাশা দূর করে মিস্টার থ্রিলার নিজে। ইন্সপেক্টর জামালের সামনে বসে আছে একজন বুড়ো মানুষ। সেই সময় কারোর সাথে কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না। শুধু মিস্টার থ্রিলার ফোন করে বলেছিল যে একজন তার সাথে দেখা করতে আসবে, তাকে যেন বিনা বাধায় তার সাথে দেখা করতে দেওয়া হয়। আর সেই কারণে মিস্টার জামালকে সহ্য করতে হচ্ছে সেই বুড়ো মানুষকে আর তার খক খক করে কাশির শব্দকে। কিন্তু কিছুক্ষণ পর সব বিরক্ত দূর হয়ে গিয়ে মিস্টার জামালের পুরো মনোযোগ চলে যায় সেই লোকটার দিকে, কারণ তিনি নকল দাড়ি খুলে ফেলেছেন। আর সেটা খুলে ফেলতেই বেরিয়ে আসে মিস্টার থ্রিলারের হাসি খুশি মুখ। ইন্সপেক্টর জামালকে আরও বেশি অবাক করে দিয়ে মিস্টার থ্রিলার বলতে শুরু করে দেয়, লাস্ট যেই 2টো খুন হয়েছে সেগুলোর খুনি আগের 4টা খুনের খুনি এক নয়। আগের 4টা খুন থেকে উৎসাহ পেয়ে কেউ এই 2টি খুন করেছে তার নিজের স্বার্থ হাসিলের কারণে। আর আমাকে 2টো দিন সময় দিন, আমি সেই খুনিকে বের করেই বাকি 4টা খুনের খুনিকে খুঁজে বের করার কাজে
মনোযোগ দিব। শুধু এটুকু বলেই ইন্সপেক্টর জামালকে আর কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় মিস্টার থ্রিলার। তার উদ্দেশ্য এখন সেই বাড়ি যেখানে খুন হয়েছে সেই দুই দম্পতি। তার হাতে ছিল একটা বিশাল ব্যাগ। সেই বুড়ো মানুষের ছদ্মবেশ বদলে এখন সেখানে শোভা পাচ্ছে একজন তরুণ যুবকের চেহারা। মিস্টার থ্রিলার নিজের চেহারায় কিছুই বোঝা যাচ্ছিল না। পুরুষ জিনিস দেখায় বোঝা যাচ্ছিল সেই যুবকটা মাত্র বিদেশ থেকে দেশে আসলো আর তার নিজের বাড়িতে ঢুকছে। বিশাল বড় বাড়ি, গেটের সামনে থাকা দারোয়ান তাকে কিছু বিনা অনুমতিতে ঢুকতে দিবে না, কারণ মালিকের নিষেধ আছে। অনেক জোরাজুরি কর বাড়ির মালিক আর ভিকটিমের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খান নিচে আসলো। তিনি সামনে আসার সাথে সাথে শুরু হয়ে গেল মিস্টার থ্রিলারের অভিনয়। সে করুণ সুরে বলতে শুরু করলো, আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রাফি, নয়নের বন্ধু। আমরা আমেরিকাতে একসাথে পড়াশোনা করেছি, আর আপনার সাথে বেশ কয়েকবার কথাও হয়েছে ফোনে। নয়নের বিয়েতে আসতে পারিনি, ফ্লাইট মিস করেছিলাম, সেই জন্য আজকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। কথাটা শোনার পর আমজাদ খানের চেহারা পাল্টে গেল, কারণ নয়ন তার ছেলে আর সে আমেরিকা পড়ালেখা করত। বেশ অনেক বন্ধুর সাথে তার কথা হয়েছে, তাই মিস্টার থ্রিলার রূপী রাফিকে সন্দেহ করার কোনো কারণ নেই তার কাছে। তিনি দারোয়ানকে বলে তাকে নিয়ে ভেতরে চলে গেল। ভেতরে ঢোকার পর যখন সে শুনতে পারলো নয়ন আর তার সদ্য বিয়ে করা স্ত্রী বিয়ের রাতেই খুন হয়েছে, তখন সে এমনভাবে অভিনয় শুরু করে দিল যেন তার নিজের ভাই মারা গিয়েছে। চোখ দিয়ে পানি পর্যন্ত বের করতে শুরু করে দিল। সে কঠিন সুরে বলল, আঙ্কেল, আমি কথা দিচ্ছি যে বা যারা নয়নকে খুন করেছে তাদের আমি খুব শীঘ্রই ধরে শাস্তি দিব। কথাটা বলার পর সে বাড়ির সবার দিকে তাকালো, তাদের মনের অবস্থা বোঝার জন্য। যা বোঝার সে বুঝে গিয়েছে, খুনি সেই বাড়ির কেউই ছিল। যৌথ পরিবার, নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে বিরোধ থাকায় কেউ একজন সুন্দর করে প্ল্যান করে নয়নকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। মিস্টার থ্রিলার রূপী রাফি অনেকটা অভিনয় শুরু করলো। সে বাড়ি থেকে চলে গিয়ে হোটেলে থাকতে চায়, কিন্তু আমজাদ খান তাকে জোর করে বাড়িতেই থাকার ব্যবস্থা করে। মিস্টার থ্রিলার মনে মনে সেটাই চেয়েছিল। এখন সে দুটো টোপ ফেলবে, তারপর খুনি নিজে থেকেই তার কাছে ধরা দিবে। আমজাদ খানের পরিবারের সদস্য সংখ্যা ছিল মোট 8 জন। নয়ন, তার বাবা আমজাদ খান ও তার মা শেফালি খান, তাদের ছোট বোন আখি, আমজাদ খানের ভাই হাশিম খান, তার স্ত্রী রহিমা এবং তার 2 ছেলে রফিক আর শফিক। এছাড়াও পরিবারের সবচেয়ে বয়স্ক লোক আমজাদ খানের মা আছেন সেখানে, বয়স 80 বছরের বেশি, ঠিক মতো চলাফেরাও করতে পারে না। খুনি এদের ভেতর একজন, সেটা মিস্টার থ্রিলার খুব ভালো করে জানে। সেই জন্য এক এক করে সবার সাথে কথা বলতে শুরু করে দেয় সে। প্রথম কথা বলে নয়নের মার সাথে। তিনি বিভিন্ন রকমের প্রশ্ন করে তাকে। তার প্রশ্নগুলো ধারণা অনেকটা এরকম ছিল যে, বিয়ের দিন কি কোনো আজব কিছু লক্ষ্য করেছিলেন, বা নয়ন অথবা তার স্ত্রীর ভিতরে কোনো অস্বাভাবিক বিষয়? সাথে খুনের সময় আপনি কোথায় ছিলেন, আর বাকি সদস্যদেরকে কোথায় ছিল? নয়নের মা শান্ত ভাষায় সব উত্তর দেয়। তিনি বিয়ের দিন কোনো অস্বাভাবিক কিছু দেখেনি, আর নয়ন পুরো দিন অনেক হাসি খুশি ছিল। যে ভালোবাসার মানুষকে বিয়ে করেছে হাসি খুশি থাকারই কথা। আজ তার স্ত্রী স্বাভাবিক ছিল। খুনের সময় তিনি তার স্বামীর সাথে ঘুমিয়েছিলেন। সারাদিন পরিশ্রম করে রাতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, আর বাকি সদস্যরা কে কোথায় ছিল তিনি সেটা জানেন না। সবাইকে এক এক করে প্রশ্ন করা শেষ হলো, কিন্তু সমস্যা সৃষ্টি করলো নয়নের চাচা আর তার 2 ছেলে। তারা বাহিরের কারোর কাছে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। নয়নের বোন আবার সবার থেকে উল্টো, সে কান্না এতটাই ভেঙে পড়ে যে ভালো মতো কিছুই বলতে পারে না। এইরকম করে একদিন চলে যায়। সেই দিন রাতে মিস্টার থ্রিলার বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে তারপর সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আপনারা সবাই জেনে অবাক হবেন যে নয়ন আর তার স্ত্রী খুনি এই বাড়িরই একজন, আর আগামীকাল দুপুরে আমি সবার সামনে খুনিকে নিয়ে আসব। আমার ঘরের বিছানার পাশে রাখা বক্সের ভিতর খুনির নাম আর তার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি নিজেও জানি না খুনিকে। একজন আমাকে খুনি বিষয়ে সব খবর সেখানে দিয়েছে, আর সেটা কাল দুপুরেই খোলা হবে। একটু পর মিস্টার থ্রিলার সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করে দেয়। রাত ঠিক 2টা বাজে। মিস্টার থ্রিলার শুয়ে আছে তার বিছানায়। ঠিক সেই সময় খট করে একটা শব্দ হয়। সাথে সাথে মিস্টার থ্রিলার লাফিয়ে উঠে বসে পড়ে। তার হাতে থাকা বন্দুক আঙুল দিয়ে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, তার মানে তুমি খুনি? দুপুর ঠিক 2টা বাজে। বসার ঘরে পরিবারের সব সদস্য দাঁড়িয়ে আছে, আর মাঝখানে দাঁড়িয়ে আছে মিস্টার থ্রিলার। তার হাতে একটা বক্স। সবার দৃষ্টি সেদিকে। মিস্টার থ্রিলার একবার সবার দিকে ঘুরে তাকালো, তারপর হাসতে হাসতে বলল, খুনিকে ধরার জন্য আমি 2টো টোপ ফেলেছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি যে সেটার সাথে উঠে আসবে এত রহস্য। আমি সত্যিই অবাক। সবার মুখের ভাষা বন্ধ হয়ে গিয়েছে। মিস্টার আমজাদ তার ছেলের খুনিকে সেটা জানার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, আপনি এতদিন যাদের সাথে আছেন তারা প্রত্যেকে আপনার পিঠে ছুরি মেরে যাচ্ছে, সেটা আপনি এখনো বুঝতে পারলেন না। আমজাদ খানকে কিছু বলার সুযোগ না দিয়ে সে নয়নের চাচার দিকে তাকিয়ে বলল, কি হাশেম সাহেব,
এখন মুখ খুলবেন নাকি আমিই বলবো? আপনার আর মুখ খোলার দরকার নেই, আমিই বলছি। আঙ্কেল, তাহলে শুনুন, এইটা আপনার ভাই নামের কলঙ্ক। আপনার সব বিজনেস সে সামলায় ঠিকই, কিন্তু সেখান থেকে কত টাকা যে গায়েব করে দিয়েছে সেই হিসেব আপনি জানেন না। যখন নয়ন বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর আপনি তাকে সব বিজনেস সামলানোর দায়িত্ব দেন, তখন মাথায় আকাশ ভেঙে পড়ে হাশেম খানের। কারণ নয়ন আসলে তার সব প্ল্যান বরবাদ হয়ে যাবে। আর আরেক দিকে তার ছেলেরাও আছে যারা নয়নের হয়ে গোলামি করবে, সেটা তিনি কোনো দিন সহ্য করতে পারতেন না। সেই কারণে তিনি ঠিক করেন নয়নকে শেষ করে দিবে। কিন্তু সেই রকম ভালো কোনো প্ল্যান তিনি খুঁজে পাচ্ছিল না। আর ঠিক সেই সময় টিভিতে দেখানো সিরিয়াল কিলিং সম্বন্ধে তিনি ধারণা নিয়ে সব প্ল্যান সাজায়। মিস্টার থ্রিলারের কথা শেষ হতেই হাসিম চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি সব প্ল্যান করেছি, খুন আমিই করেছি, আমাকে জেলে দাও। মিস্টার থ্রিলার আবার মুচকি এসে বলে, আরে উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো বলি নাই আপনি খুন করেছেন। কাকে বাঁচাতে চাচ্ছেন মিস্টার হাশেম? সবকিছু দেখে শুনে আমজাদ খান বাকশূন্য হয়ে গিয়েছে। তিনি কোনো রকম কোনো কথা বলতে পারছে না। মিস্টার থ্রিলার এবার নয়নের বোন আখির দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর অভিনয় করেছো তুমি, কিন্তু আমার সামনে সব কিছু শেষ হয়ে গেল তো। অবশ্য তোমারই বা দোষ কোথায় বলো? যেখানে নিজের ভাই নেশার ঘরে তোমাকে তার বন্ধুদের মাঝে বিলিয়ে দিতেও আপত্তি করে না, সেখানে তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। আর তোমার ভাবি, সেও ছিল একজন ডাইনি, সেটা তুমিও জানতে। তোমার ভাইয়ের আগেও তারা আরও অনেক জনের সাথে সম্পর্ক ছিল, যার কারণে মোক্ষম একটা সুযোগ পেয়ে যাও দুইজনকে একসাথে শেষ করে দিয়ে নিজের সহ পরিবারের সবাইকে বাঁচানোর। টিভিতে নিউজ দেখে প্ল্যান করো খুনের, আর সফলও হয়ে যাও। আখি কোনো কথাই বলে না। সে মিস্টার থ্রিলারের দিকে থেকে হাসি দিয়ে বলল, আপনি যে আমার ভাইয়ের কোনো বন্ধু নয় সেটা আমি প্রথম দিনেই বুঝে গিয়েছিলাম। আপনার চোখের পানি আর অতিরিক্ত অভিনয় দেখে খুব সহজেই আন্দাজ করে নিয়েছিলাম। কিন্তু এখন নিশ্চিত যে আপনি আর কেউ নয়, আপনি পুলিশের লোকও নয়। কারণ পুলিশের লোক এত কিছু করবে না। আপনি ভাড়া করা একটা সস্তা গোয়েন্দা। কিন্তু একটা কথা বলে রাখি, আমি খুন করিনি। তার কথা শুনে মিস্টার থ্রিলার এবারও হাসলো আর মনে মনে বলল, ক্লেভার গার্ল। মিস্টার থ্রিলার এবার তাকালো সেই দুই ভাইয়ের দিকে। তার দিকে তাকিয়ে বলল, তোমার জুটিটা খুব সুন্দর, কিন্তু খুনের মতো জঘন্য কাজ করে দিলে দুইজন মিলে, তাও এত কাঁচা কাজ কি করে করতে পারলে? খুন যখন করলেই তখন ঘড়িটা কেন ফেলে আসলে সেখানে? দুই ভাই কথাটা শুনে একজন আরেকজনের দিকে তাকালো আর একসাথে বলতে লাগলো, আমরা কোনো খুন করিনি, আর আমাদের হাতে আমাদের নিজেদের ঘড়িই আছে। মিস্টার থ্রিলার সবটা শুনে পকেট থেকে একটা ঘড়ি বের করলো আর তাদের দিকে উঁচু করে ধরে বলল, দেখো তো চিনতে পারো কিনা। সেটা দেখার সাথে সাথে চমকে ওঠে দুই ভাই। একজন আরেকজনের শার্টের কলার ধরে বলতে শুরু করে, শফিক, আমি তোকে বলেছিলাম সবকিছু দেখে নে, কিন্তু তুই তোর ঘড়ি ফেলে রেখে আসলি। এদিকে শফিক ওর ভাইকে চমকে দিয়ে বলল, ওইটা আমার ঘড়ি না, ওইটা তোর ঘড়ি। আমার ঘাড়ে দোষ চাপাবি না। আর নয়নের কাছ থেকে তুই 10 লক্ষ টাকা ধার নিয়েছিলি, সেটা শোধ করতে না পেরে তুই খুন করেছিস। সেই 10 লক্ষ টাকা তুই আমার থেকে চুরি না করলে আমাকে তোকে বাঁচাতে এইসব প্ল্যান করতে হতো না। জবাবে বলে রফিক। দুজনের কথা কাটাকাটি দেখে মিস্টার থ্রিলার একটা দীর্ঘশ্বাস ফেলে। আমজাদ খানের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, দেখলেন তো এতদিন আপনি কাদের পুষে আসছেন? এরাই আপনাকে এত বড় ধোকা দিচ্ছে দিনের পর দিন। নিজের ছেলেই যেখানে আপনাকে ধোকা দিয়েছে, সেখানে এরা তো কিছুই নয়। আপনার ছেলের চরিত্র ছিল নিকৃষ্ট। সবটা দেখে আর সবকিছু শোনার পর আমজাদ খানের বলার মতো কিছুই ছিল না। তিনি শুধু শুকনো মুখে বললেন, বাবা, এখানে তো তুমি সবাইকে খুনি প্রমাণিত করে দিচ্ছ, কিন্তু এরা সবাই একসাথে কি করে? নয়নকে মারতে পারে। খুব ভালো কথা বলেছেন আঙ্কেল, মানতেই হবে এই বয়সে আপনার মাথা অনেক পরিষ্কার। কিন্তু এত পরিষ্কার মাথায় এত কিছু আপনার চোখের সামনে দিয়ে হয়ে যাচ্ছিল, সেটা আপনি ধরতে পারবেন না। সেটা কি করে হয় বলুন তো? জবাবে বলে ওঠে মিস্টার থ্রিলার। আমজাদ খানের মুখে শুকিয়ে যায়। তিনি শুকনো মুখে বলে, এখন কি তুমি আমাকে আমার ছেলে আর তার বউয়ের খুনের দায়ী স্বীকার করতে বলবে? আমি একবারও সেই কথা বলিনি আঙ্কেল, কিন্তু যখন ছেলের বউয়ের বাবা আপনার ছেলের মাথাকে তার ঘর জামাই করতে চায়, আর আপনার ছেলেও সেই কথা শুনে আপনার দেওয়া সব সম্পত্তি নিয়ে আপনারই শত্রুর মেয়ের সাথে বিয়ে করে ঘর জামাই হতে চায়, তখন নিজের ছেলেকে খুন করার কথাটা একবার হলো বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ খানের মাথায় এসেছে নিশ্চয়ই। এম আই রাইট আঙ্কেল? কঠিন গলায় জবাব দেয় মিস্টার থ্রিলার। তার কথা শেষ হতেই আমজাদ খান ধপাস করে বসে পড়ে চেয়ারে।
মিস্টার থ্রিলার এবার সবার সামনে এসে বলতে শুরু করে, আমার প্রিয় বন্ধুর পরিবারের সবাইকে জানাই আমার সালাম। আমি হলাম মিস্টার থ্রিলার। আমার হাত থেকে এখন পর্যন্ত কোনো অপরাধী পার পাইনি, তাই আপনাদের কারো পার পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের সবার মনে নয়নের জন্য একটা ক্ষোভ ছিল, সেই কারণেই খুন হতে হয় তাকে। কিন্তু আপনাদের মধ্যে কারো মধ্যে ক্ষোভটা একটু বেশিই ছিল, যার কারণে সে আগে খুন করতে সক্ষম হয়েছে। তাই যেই খুন করে থাকুক না কেন, তাকে ধন্যবাদ দেওয়া আপনাদের কর্তব্য। আমি আপনাদেরকে বলেছিলাম আমার ঘরের বিছানার পাশে একটা বাক্স রাখা আছে, আর সেখানেই লেখা আছে খুনির নাম এবং খুনের কারণ। আর সেটা ছিল সবচেয়ে বড় টোপ। সেই বাক্সে কি আছে সেটা দেখার কৌতূহল সামলাতে না পেরে সবাই নিজেদের কর্ম ফাঁস করে দিলেন আমার কাছে। কথাটা শেষ হবার পরেই সবাই আবার সবার দিকে তাকানো শুরু করে। মিস্টার থ্রিলার তাদের সেই অবস্থা থেকে হাহা করে হাসতে শুরু করে দিল। মিস্টার থ্রিলার আবার কথা বলতে শুরু করতে যাবে, ঠিক সেই সময় তার ফোন বেজে ওঠে। তার ফোন সেটা না দেখেই রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলতে শুরু করলো, কাজের সময় আমি ফোন রিসিভ করা একদমই পছন্দ করি না। আর কেস সমাধান হয়ে গেছে। 2 ঘন্টার ভিতর খুনি পুলিশ স্টেশন পৌঁছে যাবে। আর কালকেই আমার মিশর যাত্রার সব ব্যবস্থা করে রাখবেন। মনে রাখবেন প্লেনের 2টা টিকিট, আর কায়রো শহরের বেস্ট হোটেলে 2 বিছানার একটা ঘর বুক করলেই চলবে। কথাটা শেষ করেই ফোনটা কেটে পকেটে রেখে মিস্টার থ্রিলার। ইন্সপেক্টর জামাল আহমেদ ফোনের ওপাশে থাকা কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছে, কারণ হঠাৎ করে এমন কিছু হয়ে যায়নি যে মিস্টার থ্রিলার দেশের বাইরে সুদূর মিশনে যাবে। আর মিস্টার থ্রিলার এর কোনো সহকারী যাবে সে তিনি বুঝতে পারছেন, কারণ প্লেনে 2টো টিকিটের সাথে হোটেল বুক করতে বলেছে। আর সেই সহকারী যে ছেলে সেটাও বুঝতে পারছেন তিনি, কারণ হলো কোনো মেয়ে হলে সে 2টো রুম বুক করতে বলতো, কিন্তু এখানে তো তা বলেনি। ইন্সপেক্টরের মাথার ওপর আর চাপ না নিয়ে কিছু রেডি করতে শুরু করে দিল। এদিকে মিস্টার থ্রিলার তাকিয়ে আছে টিভির পর্দায়, সেখানে কার্টুন দেখাচ্ছেন, সেটা মনোযোগ দিয়ে দেখছেন তিনি। বাড়ির সবাই হাঁ হয়ে শুধু তাকিয়ে আছে কার্টুন দেখা শেষ হয়ে। ঠিক সেই মুহূর্তে মিস্টার থ্রিলার আইসক্রিম খেতে চাইলো। সেটা শুনে সবাই আরো অবাক হয়ে গেল। আখি নামের মেয়েটা ভেতরে চলে গেল আর ফিরে এলো 1 কাপ আইসক্রিম হাতে। সেটা মিস্টার থ্রিলারের হাতে দিয়ে বলল, এখনো আমাদের বসিয়ে রাখবেন নাকি খুনিকে নিয়ে থানায় যাবেন? কথাটা শুনে মিস্টার থ্রিলার উঠে দাঁড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে সোজা চলে গেল নয়নের মায়ের সামনে। সেখানে গিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, কি ম্যাডাম, এতক্ষণ তো দেখলেন সব কিছু, এবার আপনি কিছু বলুন সবাইকে যে নয়ন আমজাদ খানের ছেলে নয়, সেটা আপনার একজন বন্ধুর ছেলে, সেটা বলুন সবাইকে। আর এটা যখন নয়ন জানতে পারে তখন সেই সত্যটা সবাইকে জানাতে চায়, কিন্তু আপনি তো সেটা চান না। আপনি তাকে অনেক রকম করে বোঝাতে থাকেন, কিন্তু তবুও সে এই চরম সত্য কথা তার বউকে বলে দেয়। আর সেই কারণেই সে ঘর জামাই হওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর আপনার মধ্যে আগে থেকে একটা অস্থিরতা ছিল, যার কারণে আমি ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকেন আর শেষ পর্যন্ত তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন আপনি আর আপনার সেই বন্ধু, যে এখন আপনার সাথে যোগাযোগ করে যাচ্ছে। আর এই কথাও নয়ন জেনে গিয়েছিল, তাই আপনি আপনার সেই বন্ধুর পরামর্শে সুন্দর একটা প্ল্যান করেন। প্রথমে নয়ন আর তার বউয়ের ঘরের এসির ভিতর এমন একটা কেমিক্যাল দেন যেটা তাদের নিঃশ্বাসের মধ্যে গিয়ে একটা ঘোরের সৃষ্টি করে। আর এটার বৈশিষ্ট্য হলো তারা এমন কিছু দেখে যেগুলো বাস্তবে সম্ভব নয়। আর সেই অবস্থায় যদি কেউ অতিরিক্ত ভয় পায় তখনই তারা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর আপনার সেই বন্ধু ছিল কেমিস্ট্রির প্রফেসর, সেই জন্য এই সব কিছু খুব সহজেই সম্ভব হয়ে গেছে। আপনি ভেবেছিলেন আপনি তার মা, তাই কেউ আপনাকে সন্দেহ করবে না, তাই আপনি নিশ্চিন্তে ছিলেন। কিন্তু আমি যে খুব সহজেই সব ফাঁস করে দিলাম। এখন আপনাকে একটা পথ আমি দিব, সেটা হলো নিজে পুলিশ স্টেশনে গিয়ে নিজের দোষ স্বীকার করবেন। আর আপনার সেই বন্ধু এখন কোথায় সেটাও বলবেন। মিস্টার থ্রিলার এই কথা শেষ হতেই সেখানে আর দেরি করলো না, সোজা আমজাদ খানের কাছে গিয়ে দাঁড়ালো আর বলল, আমার কাজ শেষ, এখন আপনি যা করবেন সেটা আপনার ব্যাপার। কাকে রাখতে চান আর কাকে বের করতে চান সেটাও আপনার ব্যাপার। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো আমার আকিকে চাই কয়েকদিনের জন্য। কয়েকদিন পর তাকে আবার সুস্থভাবে ফিরিয়ে দিয়ে যাব। আজকে যা হলো তার জন্য হয়তো আমাকে অন্তত বিশ্বাস করতে পেরেছেন। আমজাদ খানের কোনো কথা বলার সুযোগ না দিয়েই আখির দিকে তাকিয়ে বলল, তোমার হাতে সময় 10 মিনিট, রেডি হয়ে ব্যাগ গুছিয়ে এখনই আমার সামনে হাজির হয়ে যাবে। আমরা কোথায় কেন যাচ্ছি সেটা পরে বলবো, আশা করি সেটা জানার পর খুশি হবে। আখি সরাসরি মিস্টার থ্রিলারের দিকে তাকিয়ে বলল, আমরা মিশর যাচ্ছি বাকি 4টা খুনের সমাধান করার জন্য।
আমি যেতে রাজি, কিন্তু একটা শর্তে। সেটা হলো আমার 20 মিনিট দরকার তৈরি হওয়ার জন্য। বলেই সে চলে গেল। মিস্টার থ্রিলার মুচকি এসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আর একটা শব্দ উচ্চারণ করলো, সেটা ছিল পারফেক্ট। ততক্ষণে তার আইসক্রিম খাওয়া শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই নিচে নেমে আসে আখি। হালকা মেকআপ করেছে সে, হাতে ছোট খাটো একটা ব্যাগ। 2 দিনে ভালো করে তাকে লক্ষ্য করেনি মিস্টার থ্রিলার, কিন্তু আজকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। আখি আসলে অনেক সুন্দর একটা মেয়ে, মিষ্টি হাসি আর তুখুর বুদ্ধি তাকে যেন আরো সুন্দর করে তুলেছে। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে বলল, পুরো 30 সেকেন্ড লেট তুমি এখানে, আর সেকেন্ডও দেরি নয়। তোমার মা আর তার বন্ধু পুলিশের কাছে চলে গেছে এতক্ষণ মনে হয়। আমাদেরও রওনা হওয়া উচিত। বলার সাথে সাথে তারা 2 জন বেরিয়ে পড়ে। খবরের চ্যানেলে একটা খবর পেয়ে গেছে আর সেটা নিয়েই কথা বলে যাচ্ছে। সব ক্রেডিট যাচ্ছে ইন্সপেক্টর জামালের কাঁধে। চাইলে মিস্টার থ্রিলার সবার সামনে আসতে পারত, কিন্তু এসব ছোটখাটো বিষয় তার উৎসাহ নেই। তার উদ্দেশ্য শুধু টাকা। আখিকে নিয়ে মিস্টার থ্রিলার তার বাড়িতে চলে গিয়েছে। সেখানে গিয়ে একটা রুম তাকে দিয়ে দেয় মিস্টার থ্রিলার। আগামীকাল বিকালে তাদের ফ্লাইট। একটা রাত এখানে থাকতে হবে তাকে। আর আখি যদি সেই বাড়িতে থাকতো তাহলে আরো অনেক কিছুই মুখোমুখি হতে হতো তাকে। সেই কারণে মিস্টার থ্রিলার তাকে এখানে নিয়ে এসেছে। বাড়িতে আসার পরপরই ইন্সপেক্টর জামাল তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আমি কি জানতে পারি হঠাৎ আপনি মিশর কেন যাবেন? ফোনের পাশে থাকা মিস্টার থ্রিলার হাসতে হাসতে জবাব দেয়, আপনার থেকে যে টাকা নিয়েছি সেটা দিয়ে শপিং করতে, আর সেখান থেকে আপনার জন্য খুনি কিনে নিয়ে আসবো, তাই সেখানে যাচ্ছি। আর আমি যা যা করতে বলেছি সেগুলো ঠিক মতো করলেই হলো। আপনি আসলেই খুব ভালো একজন পুলিশ। তা না হলে নিজের পকেট থেকে মানিব্যাগ চুরি হওয়ার পরেও আপনি বুঝতে পারলেন না। এতটুকু বলেই সে ফোন রেখে দেয়। ফোন কাট হবার সাথে সাথে জামাল আহমেদ নিজের পকেটে হাত দিয়ে দেখে সেখানে ঠিকই মানি ব্যাগ আছে। সেটা খুলে পরীক্ষা করে দেখে সব টাকাই ঠিক আছে, কিন্তু যেটা শুধু নেই সেটা হলো কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেই 2টো কাগজ। তিনিও বুঝতেও পারেননি কোনো এক ফাঁকে কেউ একজন সেই মানি ব্যাগ চুরি করে সেই 2টো কাগজ বের করে নিয়েছে। আর সেটা নিশ্চয়ই করিয়েছে মিস্টার থ্রিলার, এবং সেটা থেকেই এমন কোনো তথ্য বের হয়েছে যে কারণে তাকে মিশনে যেতে হচ্ছে। এখন তার উপর আর চাপ নেই, কারণ তিনি সম্পূর্ণভাবে মিস্টার থ্রিলারের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে। বাড়িতে এসে মিস্টার থ্রিলার তার মুখ থেকে রাফির মুখোশ খুলে আসল চেহারাতে চলে আসে। প্রথমে আখি তাকে চিনতেই পারেনি, কিন্তু কিছুক্ষণ বোঝানোর পর তাকে চিনতে পারে। তা নাহলে আরেকটা ঝামেলা হয়ে যেত। সেদিন রাতে খাবার খেতে বসে আখি মিস্টার থ্রিলারকে জিজ্ঞেস করে, অর্থাৎ আমাকে নিয়ে মিশর কেন যেতে চাচ্ছেন? আর যদি যেতেই হয় তাহলে আমাকে কেসের ব্যাপারে আগে পুরোটা খুলে বলুন। যবে মিস্টার থ্রিলার বলতে শুরু করে, শোনো আখি, আমি এক এক কেসে এক এক সহকারী নেই, আর এইবার আমি তোমাকে বাছাই করেছি। আর তুমি ঠিক সেই রকমই সহকারী যেমনটা আমি চাই। প্রথমত, আমি যে একজন গোয়েন্দা সেটা তুমি বুঝে গিয়েছিলে। দ্বিতীয়ত, আমি যে সেই কেসের জন্যই মিশর যাচ্ছি সেটাও আন্দাজ করতে পেরেছো। তোমার মধ্যে একটা লুকিয়ে থাকা গোয়েন্দা আছে সেটা তুমি জানো, আর সেই কারণে তোমার পুরো ঘর জুড়ে শার্লক হোমস দিয়ে ভরা। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি নিজেও গোয়েন্দা হতে চাও। সবই বুঝলাম, কিন্তু আমি দুঃখিত আপনাকে সস্তা গোয়েন্দা বলার জন্য। এখন আমি বুঝতে পারছি আপনি কতটা মহান। আপনার বুদ্ধি আছে, সেটার অহংকারও আছে আপনার। তা না হলে বাড়ির সামনে সেই সাইনবোর্ডে রেখে দিতেন না, গোয়েন্দাদের দেখতে পারেন না, তাই তো? মিস্টার থ্রিলারের কথাই প্রশ্ন করে আখি। মিস্টার থ্রিলার এসে জবাব দেয়। এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি। আখি আবারও প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন আপনি আমার পরিবার আর আমার ব্যাপারে এত কিছু কি করে জানতে পারলেন আর সব কিছু ঠিকঠাক বলে দিলেন? খুব সহজ ছিল সব কিছু বের করা। আমি প্রথম দিন সেখানে গিয়ে যখন বলেছিলাম 2 দিনের মধ্যে আমি খুনিকে খুঁজে বের করব, তখন সবার মুখ শুকিয়ে গেছিল। পরের বার আমি বাড়ির কাজের লোকদের সাথে কথা বলি, কারণ একটা বাড়ির গোপন বিভিন্ন বিষয় নিয়ে বাড়ির সদস্যরা না জানলেও কাজের লোকেরা জানে। আর সেখান থেকে আধা আধা জেনে সবার বিষয়ে চিন্তা করে সবার একটা করে আলাদা গল্প তৈরি করি, আর সেটা তাদের সামনে এমনভাবে বলি যাতে তারা নিজেরাই বাকিটা স্বীকার করে নেয়। কিন্তু তার আগে আমি টোপ দেই যে আমার বিছানার পাশে রাখা বক্সে সব ইনফরমেশন আছে, কিন্তু আসলে সেখানে কিছুই ছিল না। কিন্তু সেই বাক্স দেখার জন্য আর কে খুনি সেটা জানার জন্য সবাই এক এক করে রাতে আমার ঘরে আসে, কিন্তু তারা কেউ খুন করেনি সেটা স্বীকার করে তারা। আর তাদের কথা আমাকে বিশ্বাস করতে হয়, কারণ
তখনও আমার হাতে কোনো প্রমাণ আসেনি। শেষে একটা লোক আসে সেই বাক্স চুরি করতে। আমি তাকে হাতে নাতে ধরে ফেলি, কিন্তু সে পালিয়ে যায়। আর সেই ছিল তোমার মায়ের বন্ধু। তার চেহারা আমি দেখিনি তখনও। যখন আমি তোমার মায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম তখন তোমার মাকে কারোর সঙ্গে কথা বলতে শুনি, আর তখনই সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আখির প্রশ্নের উত্তরে জবাব দেয় মিস্টার থ্রিলার। আখি আবারও প্রশ্ন করে, কিন্তু আমি তো সেইখানে সেই বক্সে কি আছে সেটা দেখতে যাই নাই। আর বাড়ির সবার এত আগ্রহ নেই যে তারা খুন না করা সত্ত্বেও সেই বক্সে কি আছে সেটা দেখার জন্য যাবে। মিস্টার থ্রিলার হাসতে হাসতে বলে, আমার গেম প্ল্যান পুরো আলাদা মিস আখি। সেই বাক্সে খুনির নাম লেখা আছে, আর এই বাড়িতে কে কে নয়নের শত্রু তাদের নামও লেখা আছে। সেই গুজব আমি ছড়িয়ে দিয়েছিলাম, আর এটা তুমিও জানো। সবার সামনে আমি এটা বলিনি, কিন্তু সবাইকে আলাদা আলাদা করে সেই খবর আমি দিয়েছিলাম। কিন্তু তুমি যে লেডি গোয়েন্দা হয়ে আসবে না সেটা আমি বুঝতে পারিনি। সবটা শুনে আখি হাঁক হয়ে যায়। সেটাতে আসলে তার জ্বর ছিল, তাই সেও বক্স দেখতে চেয়েও দেখতে যায়নি। আর মিস্টার থ্রিলার যে এত নিখুঁত প্ল্যান করেছে সেটা তার বুঝতে আরো কিছুক্ষণ সময় লাগলো। পরদিন সকালে মিস্টার থ্রিলার আর আখি রওনা দেয় মার্কেটের উদ্দেশ্যে। মিশন যাত্রায় তাদের বেশ কিছু কেনাকাটা দরকার, সেটার জন্য আখিকেও সাথে নিয়েছে। তারা দুজন মার্কেটে ঘুরে বেশ কিছু জিনিসপত্র কিনে নিল। কিন্তু ফেরার পথে ঘটে গেল একটা ঘটনা। বাংলাদেশের রাস্তায় বের হয়ে দেখা পাওয়া যায় গরিব সব মানুষদের। কেউ ভিক্ষুক, আবার কেউ হকার, কেউ চামার, আবার কেউ মুছি। সবার মধ্যে বেশি লক্ষ্য করা যায় বিষয়টা, সেটা হলো ছোট ছোট বাচ্চাদের হাতে একটা করে থালা, আর সেটা নিয়ে তারা ভিক্ষা করছে। এরকম একটা শিশু আখির কাছে আসলো। তার কাছে এসে করুণ গলায় বলল, আপা আপা আমারে কেক কিনে দেন, আমি কেক খামু। তার কথা শুনে আখি গলে যায়। এমনি একটা বাচ্চা ছেলে করুণ স্বরে কেক খেতে চাচ্ছে, নিষেধ কি করে করবে? কিন্তু তার কাছে তো টাকা ছিল না, তাই সে মিস্টার থ্রিলারের কাছে টাকা চায়। মিস্টার থ্রিলার সেটা শুনে আর দেখে সে বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে। তারপর সোজা তার চোখের দিকে তাকায়। সেই বাচ্চা তাকেও বলে, ভাইয়া ও ভাইয়া আমাকে কেক কিনে দেন। সেই বাচ্চাটা আরো কিছু বলতে যাবে তার আগে মিস্টার থ্রিলার তার গালে বসিয়ে দেয় একটা কষিয়ে থাপ্পড়। সেটা এত জোরে ছিল যে বাচ্চাটা পড়ে যায় মাটিতে। সেটা দেখে আখি ছুটে এসে বাচ্চাটাকে তুলতে চাইলে মিস্টার থ্রিলার তাকে থামিয়ে দেয়, আর সেখান থেকে ঢুকে যায় মার্কেটের ভিতর। আখির চোখে পানি চিকচিক করছিল। সে ভাবতে পারেনি মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে একটা বাচ্চার গালে ওইরকম ভাবে থাপ্পড় দিতে পারে। বড় মার্কেটের ভিতরে আখি দাঁড়িয়ে আছে আর থামিয়ে দেয় মিস্টার থ্রিলারকেও। তার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোর মতো রাক্ষস আমি দুটো দেখিনি। কিসের এত অহংকার তোর? তোর রূপের? বাহ, ছেলেদের রূপের অহংকার। আর কি নিয়ে এত গর্ব করিস? তোর বুদ্ধি আছে দেখে তুই যা খুশি তাই করবি। ভুলে যাস না তোকেও জন্ম দিয়েছে একটা মা। বড় ঘরে জন্ম না নিলে তুইও তার মতো ভিক্ষা করতি। পুরো মার্কেটের লোক সেদিকে তাকিয়ে আছে। আখি দেখে আর মিস্টার থ্রিলার তাকিয়ে আছে তার চোখের মধ্যমণি। বাংলাদেশে কেউ ফ্রিতে বিনোদন দেখবে তো ছেড়ে দেওয়া যায় না। মিস্টার থ্রিলার হাতের ওপর হাত বেঁধে দাঁড়িয়ে শুধু শুনে যাচ্ছিল। আখির কথা বলা যখন শেষ হলো তখন সে আবার হাত ধরে সেই জায়গায় নিয়ে গেল যেখানে সেই বাচ্চাটাকে মেরেছিল। সেখানে গিয়ে মিস্টার থ্রিলার হাত উঁচু করে সেই বাচ্চাটাকে আবার দেখায়। আখি দেখে সেই বাচ্চা যাকে পারছে তাকেই বলছে তাকে কেক কিনে দেওয়ার জন্য। অনেকে তাকে কেক কিনে দেওয়ার জন্য টাকাও দিচ্ছে, কিন্তু সেটা দিয়ে সে কেক না কিনে পকেটে রেখে দিচ্ছে। মিস্টার থ্রিলার তখন আখিকে বলল, আমি কোনো সাধু সন্ন্যাসী হতে আসিনি। আমি নিজের জন্য কাজ করি সব সময়। অন্যের দিকে তাকানোর সময় আমার নেই। যেই বাচ্চাকে ভিক্ষা করতে দেখছো সেও নিজের স্বার্থের জন্যই ভিক্ষা করছে, আর সেটা ভিক্ষা নয়, সেটা একটা বিজনেস। আর ভিক্ষা হলো সেই বিজনেসের একটা পলিসি যেখানে কোনো লস নেই। যে তার গলার আওয়াজ আর চেহারা যত করুণ করতে পারবে সেই বেশি টাকা কামাই করবে। আর সেই ছেলেটা কেক খেতে চাচ্ছে, কিন্তু এই ব্যস্ত শহরে তাকে সময় নষ্ট করে কেক কিনে দেওয়ার মতো কেউ নেই। সেটা সে বাচ্চা হয়েও ভালো করেই জানে। তাই লোকেরা তাকে টাকা দেয় যাতে সে নিজে কেক কিনে খেতে পারে। কিন্তু সে এত টাকা পাওয়া সত্ত্বেও কেক কিনে খায় না, কারণ তার উদ্দেশ্য হলো টাকা। আর যদিও কেউ তাকে কেক কিনে খাওয়ায় তাহলে সেটাও তার লাভ। বিনা পয়সা খরচে ভালো জিনিস খেতে পারবে, এরা স্কুলে যেতে পারবে। কিন্তু টাকার লোভে তারা সেখানে যায় না। এরা জানে এদের জন্য পড়ালেখা করে কোনো লাভ নেই। চাকরিতে যোগ দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে চায়। সেখানে গিয়ে যদি বলে তার বাবা ভিক্ষা করত আর সেও ভিক্ষা করত, তখন সেই চাকরি তো দূরের কথা, তাকে ইন্টারভিউয়ের জন্য দেওয়া চেয়ারেও বসতে দেওয়া হবে না।
আর হ্যাঁ, এটাই বাংলাদেশ। যে সিস্টেম পরিবর্তন করতে আসবে সে নিজেই পরিবর্তন হয়ে সিস্টেম হয়ে যাবে। তাই যদি এখানে টিকে থাকতে হয় তাহলে নিজের জন্য টিকে থাকতে হবে, আর কারোর জন্য নয়। এখন তুমি সেই ছেলেটার সামনে যাও, তোমাকে আবার সেই কথা বলবে, তোমার কাছে কেক চাইবে, তোমাকে চিনতেও পারবে না, কারণ তারা তোমার চেহারা নয়, তারা টাকার চেহারা মনে রাখে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখতে পারো। আর আমি কেন তাকে থাপ্পড় দিয়েছি সেটাও বলছি কিছুক্ষণ পর, আগে গিয়ে দেখো। মিস্টার থ্রিলার কথা শুনে আখি পরীক্ষা করার জন্য সেখানে যেতে থাকে, আর মিস্টার থ্রিলারকে ঠিক প্রমাণ করে দেয় সে ছেলেটা আবার ওড়না ধরে আগের মতো কথাগুলো বলতে থাকে। আখি তার ভুল বুঝতে পারে, মিস্টার থ্রিলারকে একটু বেশিই বলে দিয়েছে। সে ফিরে যায় মিস্টার থ্রিলারের কাছে। সেখানে গিয়ে দেখে মিস্টার থ্রিলার মাথার পিছে হাত দিয়ে হাসছে আর চেহারা দেখছে। আখি কিছু বলতে যাবে, তার আগে মিস্টার থ্রিলার তাকে থামিয়ে বলে, বাংলাদেশ সম্বন্ধে তো অনেক ধারণা হলো, তাই না? এবার তাহলে রাস্তার লোকদের নিয়ে একটা ধারণা হয়ে যাক, কি বলো? সেই ছেলেকে কেন থাপ্পড় দিলাম সেটা দেখার সময় এসে গেছে। চলো তাকে ফলো করা যাক। বলি তারা দুজন সেই ছেলেটার পিছু পিছু যেতে থাকলো। সেই ছেলেটার সামনে এগিয়ে যাচ্ছিল। দুপুর হয়ে এসেছে প্রায়, বিকেলে তাদের ফ্লাইট, কিন্তু সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা সেই ছেলের পিছু পিছু গিয়ে দেখে আরও কয়েকজন তার বয়সী ছেলে মেয়ে সাথে দেখা করলো। তারপর তাদের রোজগার করা সব টাকা এক জায়গায় করে একজনের কাছে রেখে দিল। পরে তারা একটা দোকান হয়ে দোকানদারকে সব টাকা দিল, আর দোকানদার তাদের একটা ব্যাগ দিল। সেই ব্যাগ নিয়ে আবার একটা জায়গায় যায়। সেখানে যাওয়ার পর একটা লোক তাদের সাথে দেখা করে আর সেই ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার আগে তাদের সবাইকে কিছু টাকা দেয়। এতক্ষণ ধরে পুরো বিষয়টা দেখার পর আখি কিছুই বুঝতে পারে না। মিস্টার থ্রিলারকে বলতে যাবে, তার আগে মিস্টার থ্রিলার তাকে বলতে থাকে, এই পুরো প্রসেস হলো ড্রাগস সাপ্লাইয়ের জন্য। প্রথমে মার্কেটে সেই সব ছেলেদের সবাইকে একটা করে ফাটা নোট দেয় ক্রেতারা, সেটাই হচ্ছে স্লিপ। আর সেটা নিয়ে গিয়ে সেই বাচ্চারা দোকানদারকে দেয়, আর সেই দোকানদার সেই ফাটা নোট বেচে তাদের প্রত্যেককে ড্রাগস দেয়। আর সেই ক্রেতারা তাদের চিনে রাখে, যাদের তারা ফাটা নোট দিয়েছিল তাদের থেকে তারা ড্রাগস নেয় আর তাদের কিছু টাকা দেয়, কারণ তারা সরাসরি দোকান থেকে সেগুলো নিতে পারবে না। পুলিশ পাহারা দেয়, কিন্তু বাচ্চাদের কেউ সন্দেহ করে না, সেই জন্য এত কিছু। এখন প্রশ্ন আসবে, আমি কি করে জানলাম এত কিছু? আমি সেই বাচ্চার দিকে তাকিয়ে দেখি তার চোখ লাল, আর সে একটু পর তার আঙুল নাকে ঠেকিয়ে গন্ধ নিচ্ছে। তারপর যা বোঝার বুঝে গেলাম সেও ড্রাগস নেয়, তাই তাকে একটা থাপ্পড় দিলাম। এত বড় প্রসেস আমি জানতাম না, কিন্তু আন্দাজ করেছিলাম কিছুটা। এখন নিশ্চিত হয়ে গেলাম। মিস্টার থ্রিলারের কথা শোনার পর আখির চোয়াল ঝুলে যায়। মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে তাকে নিয়ে বাড়ি চলে যায়। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে ইন্সপেক্টর জামাল অপেক্ষা করছে তাদের বিমানের টিকিট নিয়ে। যখন ইন্সপেক্টর জামাল দেখে মিস্টার থ্রিলার সহকারী একজন মেয়ে, তখন তিনি লজ্জিত বোধ করেন, কারণ তিনি ভেবেছিলেন তার সহকারী হবে একজন ছেলে। কিন্তু তার ধারণা পুরোপুরি ভুল। ইন্সপেক্টর তার কাছ থেকে বিমানের টিকিট নেওয়ার পর মিস্টার থ্রিলার জামাল আহমেদের দিকে তাকিয়ে বলেন, যেই প্রশ্ন করতে চাচ্ছেন তার উত্তর হলো, আপনি আমার কাছে আসার পর আপনার পকেটে বারবার হাত দিচ্ছিলেন আর আমার মুখের দিকে তাকাচ্ছিলেন। তখনই আমি বুঝে যাই আপনার পকেটে এমন কিছু আছে যেটা কেসের সাথে যুক্ত। সেটা আপনি আমাকে তখনও দেন নাই, মানে আপনি তখনও বুঝে উঠতে পারেননি যে সেটা আসলেই কেসের সাথে যুক্ত কিনা। আর তখনই আমি আমার মতো ধারণা করে নেই। আপনার পকেট উঁচু ছিল না মানে ভারী কিছু নয়, পকেট সমান ছিল, তার মানে কাগজ জাতীয় কিছু। আর তখন সব পরিষ্কার হয়ে যায়। যখন আমি কেসের জন্য নেমে পড়ি তখন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আপনার পকেট থেকে সেই কাগজ চুরি করে নেই, আর সেটার সাহায্যেই বুঝে যাই সব হিসেব। আর আপনার খুনি এই মুহূর্তে মিশর আছে, তাকে আপনার হাতে জীবিত তুলে দেওয়ার দায়িত্ব আমার। এটুকু বলে মিস্টার থ্রিলার আর অপেক্ষা করলেন না ইন্সপেক্টর জামালকে কি বলে সেটা শোনার জন্য। ঢুকে গেল এয়ারপোর্টের ভিতর। এয়ারপোর্টের ভিতর ঢুকে থেকে আখির মনে একটা প্রশ্ন আসছে, সেটা হলো মিস্টার থ্রিলারের আসল নাম কি। সে মিস্টার থ্রিলারকে প্রশ্ন করতে মিস্টার থ্রিলার হেসে জবাব দিল, আমার নাম নিক। নিজেকে মিস্টার থ্রিলার বাদে আমি নিক নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। সেটা শোনার পরেই আখির মনে কেমন জানি হতে লাগলো। সে সুযোগ বুঝে মিস্টার থ্রিলারের পাসপোর্টটা নিজের কাছে নেয় এবং সেটা খুলে দেখে সেখানে লেখা নাইমুল ইসলাম, তার মানে এন নাইমুল আর আই ইসলাম। কিন্তু বাকি থাকে কে, সেটার অর্থ কি?
আখি অনেক খুঁজেও সেটার অর্থ বের করতে পারল না। এদিকে বিমান ছাড়ার ঘোষণা দিয়েছে, খুব শীঘ্রই তারা পৌঁছে যাবে 1000 বছরের পুরনো ইতিহাস পিরামিড দেশ মিশরে। কায়রো এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে যায় তারা দুজন। একটা গাড়ি ভাড়া করেছিল তারা দুজন, এখন সেটা ছেড়ে দিয়েছে। গার্ড আর গাড়ি এই দুটো জিনিস বাইরে দেশে প্রচুর কাজের। আর এটা হচ্ছে মিশর। দ্য গ্রেট গিজার পিরামিডের অবস্থান এখানে, সাথে আরও অনেক পিরামিডও আছে। 1000 বছরের রহস্য ঘেরা পিরামিডের রহস্যগুলো এখনও সমাধান হয়নি পুরোপুরি। অষ্টাদশ শতাব্দীর অনেক ফারাও, বাদশাহ ও মমি এখনও খুঁজে পাওয়া যায়নি। অষ্টাদশ শতাব্দীকে হাইলাইট করার কারণ হলো সেই সময়ের শাসকগণ ইতিহাসে প্রসিদ্ধ বেশি। সেই সময়ের অনেক নারী ফেরাওর আছে, তারা ইতিহাস বিখ্যাত। তাদের বীরত্ব রূপের কারণে তারা আজও মানুষের মুখে মুখে পরিচিত। সেই দূর দেশ বাংলাদেশ থেকে আসা দুইজন গাইড ছাড়া ঠিক মতো চলতে পারবে না, সেটাই স্বাভাবিক। আর মিশরে যদি তারা কেসের কারণে এসেছে, কিন্তু পিরামিড আর মিশরের ঐতিহ্য না দেখে চলে যাওয়া তাদের কাম্য নয়। হোটেলে বসে আছে আখি আর মিস্টার থ্রিলার রূপী নিক। আখি তাকে মিস্টার থ্রিলার ডাকে না, কারণ তাকে বারণ করে দিয়েছে সেই নামে ডাকতে, কারণ এখানে তাদের কেউ সন্দেহ করুক সেটা তারা কোনোদিনই চায় না। আখি মিস্টার থ্রিলারকে প্রশ্ন করলো, আপনার নামটা তো অনেক রহস্যজনক, কিন্তু এখনো আমি মিস্টার থ্রিলারের রহস্য উদ্ধার করতে পারলাম না। আর কেসের ব্যাপারেও আমাকে এখনো কিছু বলেননি আপনি। যদি কিছুই না জানি তাহলে সহকারী হয়ে এসে আমার লাভটা কি হলো? প্রথমে আমাকে আপনি করে বলা বাদ দাও, দ্বিতীয়ত আমার নামের মানে জানতে এসো না, নিজেই ফেসে যাবে ধাঁধাতে। শান্ত হয়ে জবাব দেয় মিস্টার থ্রিলার। কিন্তু কেসের ব্যাপারে তো কিছু বলতে পারেন আমাকে। আবার প্রশ্ন করে বসে আখি। মিস্টার থ্রিলার এবার সোজা হয়ে উঠে বসে, পকেট থেকে দুটো কাগজ বের করে ধরে তার সামনে। এর বক্তৃতা দিতে শুরু করে দেয়। এই দুটো হলো খুনের সবচেয়ে বড় বিষয়। এই দুটো কাগজকেই খুনের কারণ বলা চলে। এগুলো কোনো সাধারণ কাগজ নয়, খুনি নিজ হাতে এগুলো রেখে গেছে এগুলো। আর এই ধরনের কাগজ শুধু মিশরেই তৈরি হয়। এই গেল কাগজের কথা। এখন আসি সেখানে লেখা জিনিসগুলোর দিকে। সেগুলো আসলে কোনো আজেবাজে জিনিস নয়, সেগুলো এক ধরনের প্রাচীন ভাষা। প্রাচীন মিশরে এই ধরনের ভাষা ব্যবহার করত মানুষ, কিন্তু এখন আর কেউ সেগুলো ব্যবহার করে না। আর সবচেয়ে বড় বিষয় হলো সেটার সুযোগ নিয়ে কিছু খারাপ দল এই ভাষাকে তাদের সাংকেতিক ভাষা হিসেবে ব্যবহার করে। আর এখানে ঠিক সেই রকমই কিছুই লেখা আছে। এখানে লেখা আছে, তোমরা তোমাদের কাজের ফল ভোগ করলে যেই কাজের শাস্তি ওপরে গিয়েও তোমাদের পেতে হবে। মূলত কথাটা সেই 4 জন যারা খুন হয়েছিল তাদের উদ্দেশ্যে বলা। কথার ধরন অনেকটা অভিশাপের মতো। এই কথার মানে উদ্ধার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এরপর এই কথা কেন বলা হয়েছে সেটা খুঁজে পেতেও আমাকে একটা ধারণা বের করতে হয়েছে, সাথে অনেক খোঁজ খবর নিতে হয়েছে আমাকে। এতটুকু বলতে একটা নিঃশ্বাস নিল মিস্টার থ্রিলার। আখি এতক্ষণ মন দিয়ে শুনছিল। সে আবার প্রশ্ন করে বসলো তাকে। কি কাহিনী যেটা আপনি দুঃখিত তুমি তৈরি করেছো, যার ভিত্তিতে আমরা মিশরে এসেছি? আসলে ঠিকই বলেছ, এটা একটা কাহিনী বটে, রূপকথার কাহিনী। আর সেটা প্রাচীন মিশরে অনেক পরিচিত বটে। তাহলে শুরু থেকেই বলি, যেই 4 জন মারা গেছে আসলে তারা একে অপরকে খুব ভালো করেই চিনত, কিন্তু সরকারি কাগজে তাদের কোনো যোগসূত্র নেই। কারণটা খুব সহজ, হয়তো তারা এমন কিছু করেছিল যার কারণে পয়সা খাইয়ে সব কিছু মুছে দিয়েছে তারা। আর আমার ধারণা ঠিক করে দিয়ে সেই রকম কিছুই বেরিয়ে আসে। আমার হাত ঠিক কতটা উঁচুতে সেটা এখনও কেউ জানে না, আর কেউ ধারণাও করতে পারবে না কোনো দিন। যাই হোক, সেই সব বাদ, আমি মাটি খুঁড়ে বের করে আনি সব রহস্য। যারা মারা গেছে সেটা তাদের আসল পরিচয় ছিল না, তারা ছদ্মনামে বেঁচে ছিল, কিন্তু বেশি দিন বেঁচে থাকা তাদের ভাগ্যে ছিল না। সবাই ছিল যুবক, আমেরিকাতে পড়াশোনা করত তারা 4 জন। 4 জনের 2 জন মেয়ে আর 2 জন ছেলে, আর একে অপরকে তারা ভালোবাসত। এরপর একদিন তাদের কলেজ থেকে পাঠানো হয় মিশরে একটা প্রজেক্টের কারণে। সেখানে গিয়ে তারা এমন কিছু আবিষ্কার করে যার কারণে তাদের মৃত্যু হয়। এই রকম
রহস্যজনকভাবে। আর তারা মিশর থেকে ফিরে আসার পরেই নিজেদের পরিচয় রেকর্ড থেকে মুছে দিয়ে নতুন পরিচয় বেঁচে থাকতে শুরু করে। তারা একে অপরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু ভালোবাসা তাদের বাধা দেয়। সেই কারণে তারা তাদের ভালোবাসার মানুষকে খুঁজে বের করে বিয়ে করে ফেলে, কিন্তু সেটা হয়তো তাদের কোনো শত্রু জেনে যায়, যার কারণে তারা নিজেদের পরিচয় পাল্টে ফেলেছিল। সেই সুযোগ বুঝে তাদের মেরে ফেলে। চেয়ারে হেলান দিয়ে এক নাগারে কথাগুলো বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আখি তখনও বুঝে উঠতে পারেনি এত কিছু সে কি করে জানতে পারলো, কিন্তু সে মিস্টার থ্রিলার নামটার পেছনে থাকা রহস্য ধরে ফেলে। থ্রিলার অর্থাৎ রহস্য, আর মিস্টার থ্রিলার নিজেই একটা রহস্য। তার কথাবার্তা, তার কাজ, তার কাজের ধরন সবকিছুই রহস্যজনক। সেই জন্যই তার নাম মিস্টার থ্রিলার। সেটা আখি বুঝতে বাকি রইল না। সে কিছু না ভেবে তাকে প্রশ্ন করলো, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু কার্ডে লেখা আর মিশর আসা সব ঠিক আছে, কিন্তু খুনি পর্যন্ত আমরা পৌঁছাবো কি করে? আর খুনি যে মিশরেই আছে সেটা কতটা সত্যি? কথাটা শোনার পর মিস্টার থ্রিলার মুখে ফুটে ওঠে একটা রহস্যজনক হাসি। সে বলে, আমাদের এখন দুটো কাজ। প্রথম কাজ হলো সেই 4 জন যেই কলেজে পড়তো আর সেখান থেকে তাদের কিসের প্রজেক্ট নিয়ে এখানে পাঠানো হয়েছিল সেটা জানতে হবে। আর সেই 4 জন বাদে প্রজেক্টে আরও ছাত্রছাত্রী ছিল, তাদের সাথেও কথা বলতে হবে। আর দ্বিতীয় কাজ হলো একটা গাইড খুঁজে বের করতে হবে আমাদের। এইরকম করে তো আর বসে থাকতে পারি না ঘরে। কিন্তু সেই সব স্টুডেন্টদের সাথে কথা বলবো কি করে? তারা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন দেশে, আর তাদের খুঁজে পাবো কি করে? আর বাকি থাকলো সেই প্রজেক্ট, সেটা জানা খুব কঠিন নয়। তাদের কলেজে যোগাযোগ করলেই বেরিয়ে আসবে সবকিছু। উত্তেজনার সাথে বলে ওঠে আখি। মিস্টার থ্রিলার আবার আগের মতো হেসে জবাব দেয়, সেই সব আমার উপরে ছেড়ে দাও। সেই সবার কে কোথায় আছে সেটা সেই কলেজ থেকে পাওয়া যাবে, আর তাদের ফোন নম্বরও সেখান থেকেই জানা যাবে সব কিছু। আর আমার লোক 2 দিনের মধ্যে সব খবর আমাকে জানিয়ে দিবে। আর এই 2 দিন আমাদের মিশরটা ভালো করে ঘুরে দেখতে হবে শুধু। আর এখানকার কিছু কেস যদি হাতে পাওয়া যায় মন্দ হতো না। রিসিপশনে বলা আছে একটা গাইডের খোঁজ তারা করে দিবে। কথাটা শেষ না হতেই ফোন বেজে ওঠে তাদের ঘরে। টেলিফোন কানে দিতেই মিস্টার থ্রিলার কিছু বলে। কথা শেষে আখির দিকে তাকিয়ে বলে, একটা গাইড খুঁজে পাওয়া গেছে, এখানে আসছে সে দেখা করতে। আর যদি ভাগ্য ভালো থাকে আজকে থেকে ঘোরাঘুরি শুরু করে দিতে পারবো। কিছুক্ষণ পর দরজাতে ঠক ঠক শব্দ হয়। আখি গিয়ে দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে 22-23 বছরের হাসি খুশি এক তরুণী। চোখে মুখে আভিজাত্যের ছায়া। সুন্দরী বললে ভুল হবে, অপসরীর মতো দেখতে। হালকা মেকআপ, গালে লাল লাল আভা, মুখের গড়ন অনেকটা মিশরীদের মতো, কিন্তু চোখ আর নাকের দিকে তাকালে মনে হয় এশীয় মেয়েদের কথা। ভিতরে এসে হাসি মুখে তাদের অভ্যর্থনা জানালো। তারপর নিজের পরিচয় দিল মেয়েটা। তার নাম সালমা কুরেশি। মিশরে একটা ইউনিভার্সিটিতে আর্কিওলজি নিয়ে পড়াশোনা করছে। এখন ছুটি চলছে, তাই পার্ট টাইম গাইডের কাজ করছে। আর সবচেয়ে বড় বিষয় তার ক্ষেত্রে সেটা ছিল তার আধা বাংলাদেশি। তার মা বাংলাদেশি আর তার বাবা মিশরের। এই দুর্ঘটনাতে তার বাবা মারা গিয়েছে, আর সেই নিজেই কাজ করে তার নিজের খরচ চালায়। মায়ের কাছ থেকে আধা আধা বাংলা শিখেছে। মিস্টার থ্রিলার আর আখি দুজনেই মোটামুটি খুশি সেই রকম একটা গাইড পেয়ে। কিন্তু আখির কেমন জানি লাগছে মেয়েটাকে, কারণ সে কি রকম একটা করে মিস্টার থ্রিলারের দিকে বারবার তাকাচ্ছিল, আর মিস্টার থ্রিলারও তার দিকে হেসে হেসে কথা বলছিল। কিন্তু তাতে আখির কি? মিস সালমাও খুশি তাদের পেয়ে। তাদের বিকেল থেকেই বের হবার সিদ্ধান্ত নেয়। প্রথমে তারা যাবে গ্রেট গিজাতে। সালমা জানিয়েছে একদিন পুরো ঘুরে দেখেও নাকি সেটা শেষ করা যাবে না। শুধু একদিন কেন, অনেক দিন লাগবে সেটা ভালো করে পুরো ঘুরে দেখতে। তাই বিকালে শুধু তারা একটা অংশ দেখবে। বিকেল হবার কিছু আগেই বেরিয়ে পড়ে 3 জন। গাড়ির ব্যবস্থা সালমা নিজেই করেছে, আর সেই ড্রাইভার করছে সেটা। কিন্তু পথে যেতে ঘটে গেল একটা অস্বাভাবিক ঘটনা। হঠাৎ করে তারা দাঁড়িয়ে যায় এক জায়গায়। সামনে এগোতে পারছে না গাড়িটা, কিছু একটা হয়েছে সামনে। রাস্তায় জ্যাম বেঁধে গেছে পুরো। মিস্টার থ্রিলার সামনে এগিয়ে গিয়ে দেখতে চললো আসলে হয়েছেটা কি। সাথে সাথে আখিও নেমে যায় তার সামনে। সামনে গিয়ে দেখে এক বৃদ্ধা লোক মাটিতে পড়ে আছে, বুকে তার গুলি লেগেছে। আশেপাশে মানুষ তলিয়ে তাকিয়ে দেখছে সেদিকে। কেউ কিছুতেই করছে না, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে বন্দুক হাতে কয়েকজন লোক। স্থানীয় ভাষায় সবাইরে শাসাচ্ছে, যাতে কেউ সেই বৃদ্ধাকে বা খুব করছে বা বলে।
বৃদ্ধর বুকে লেগেছে গুড়ি। মিস্টার থ্রিলার একবার সেদিকে তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল, তারপর আখিকে বলল, লোকটাকে বাঁচানো যাবে যদি আর 5 মিনিটের মধ্যে হাসপাতালে ভর্তি করানো যায়, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ সেই লোকগুলো মনে হয় না তাকে বাঁচতে দিবে। বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে আখির অনেক মায়া হলো, কিন্তু মিশরের অপরাধী সংগঠন সম্বন্ধে তার কোনো ধারণা নেই, তাই সে আবেগে ভাসছে। মিস্টার থ্রিলারকে সে বারবার কিছু বলতে চেয়ে, কিন্তু মিস্টার থ্রিলার চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে সময় চলে যাচ্ছে। হঠাৎ করে আখি একটা অঘটন ঘটিয়ে ফেলে। সে ছুটে চলে যায় সেই লোকটার কাছে, সেখানে গিয়ে তাকে তুলে হাসপাতালে নিতে চায়। তার সেই কাজ দেখে সেই লোকগুলো যারা তাকে গুলি করেছিল তারা অবাক হয়ে যায়। তখন একটা লোক হাসতে হাসতে আবার বন্দুক উঁচিয়ে ধরে আখির দিকে, আর ঠিক কয়েক মিলি সেকেন্ডের পরই কানে ভেসে আসে বুলেটের শব্দ। মাটিতে পড়ে আছে আরেকটা দেহ। চোখ বন্ধ করে সেই বৃদ্ধকে শক্ত করে আছে আখি। তার পাশে পড়ে আছে আরেকটা মৃতদেহ, আর সেই লোকটার দেহ ছিল যে তার দিকে বন্দুক তাক করেছিল। আর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিস্টার থ্রিলার, আর তার পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক যার হাতে শোভা পাচ্ছে একটি বন্দুক। সেই গুলি করেছে সেই লোকটাকে। আখি যখন দেখতে পেল তারা নিরাপদে আর সেই বৃদ্ধ লোকটাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে, তখন সে দাঁড়ালো। সে আশা করেছিল মিস্টার থ্রিলার তাকে সাহায্য করবে, কিন্তু সে কিছুই করলো না। মিস্টার থ্রিলারের দিকে 20 চোখে তাকিয়ে আবার বৃদ্ধ দিকে তাকায়। সে তাকিয়ে দেখে বৃদ্ধার চোখ বন্ধ হয়ে গিয়েছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে তার। এদিকে যেই লোকগুলো মানুষকে সতর্ক করছিল যাতে তাদের বিরুদ্ধে কেউ মুখ না খুলে, তারা ঘুরে তাকায় সেই যুবক দিকে যে তাদের একজনকে মেরে ফেলেছে। পরিস্থিতি বেগতিক দেখে লোকজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সেখানে শুধু দাঁড়িয়ে থাকে সেই যুবক মিস্টার থ্রিলার আর আখি। সেই লোকগুলো নিজেদের বন্দুক বের করবে, তখন পুলিশের গাড়ির শব্দ শোনা গেল। সাথে সাথে তারা সেখান থেকে পালিয়ে যায়। তাদের সেই সাথীর লাশ সেখানেই পড়ে থাকে। যে যুবক মিস্টার থ্রিলারের কাছে এসে স্থানীয় ভাষায় কিছু বলতে থাকে, তো সে কি বলছিল তার কিছুই মিস্টার থ্রিলার বুঝতে পারে না, তাই সেই যুবকটা ইংরেজিতে তাদের বলে, এখান থেকে তোমরা চলে যাও, আমি সামনে নেব সব কিছু, আইনের লোক আমি, আশা করি আবার দেখা হবে আমাদের। বলেই সুন্দর একটা হাসি উপহার দিল সে। মিস্টার থ্রিলার আখিকে নিয়ে সেখান থেকে চলে আসে আর গাড়িতে বসে সালমাকে হোটেলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। আজ আর তারা পিরামিড দেখতে যাবে না। যেতে যেতে সবকিছু খুলে বলে সে। আখির মুখে কোনো কথা ছিল না। তার কোলে একটা লোক মারা গেছে, অথচ সে কিছু করে উঠতেই পারেনি। সেদিন সালমাকে বিদায় করে দিয়ে তারা আর কোথাও বের হয়নি। তারা যে যুবকে ছিল সেটাও তাদের জানা হয়ে ওঠেনি। আর বিষণ্ণ হয়ে ছিল আখি। মনে হচ্ছিল অনেক রেগে আছে মিস্টার থ্রিলারের ওপর। মিস্টার থ্রিলার খুব ভালো করে বুঝতে পারছিল, তাই সেই আগ বাড়িয়ে বলে উঠল, আমি চাইলে সেই লোককে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারতাম, কিন্তু তার আগেই সে মারা যেত। আপনাকে কি আমি কিছু বলেছি? যে লোক নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সে কি করে বুঝবে একটা মানুষের জীবনের কত মূল্য? রাগ ছড়িয়ে পড়ল আখির কণ্ঠে। তার কথা শুনে মিস্টার থ্রিলার একটা হাসি দিয়ে বলল, এতই যখন মানুষের জীবনের মূল্য দিতে জানো, তাহলে নিজের ভাইকে কেন মারতে চেয়েছিলে? আখির মুখে একটা তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। চোখে তার পানি আর মুখে হাসি। বিচিত্র এক দৃশ্য, সচরাচর সেরকম দৃশ্য দেখা যায় না। যে সেই রকম করেই বলতে লাগলো, একটা মানুষ আর একটা মানুষকে তখনই খুন করতে যায় যখন তার সহ্যের ক্ষমতা শেষ হয়ে আসে। আপনি হয়তো জানেন না আমার ভাই কেমন ছিল। আমার ভাই ছিল একজন জানোয়ার। আমার ভাই বড়লোকের সন্তান, তাই রাস্তায় ফুর্তি করে বেড়াতো। যখন দেখলো সেটাতেও তার মন ভরছে না, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে রেপ করে মেরে ফেলে। টাকা খাইয়ে সবার মুখ বন্ধ করে কেস বন্ধ করে দেয়। আর তার বন্ধুরা একদিন বাড়িতে আসে, মদের পার্টি করছিল তারা। তার একটা বন্ধু আমার সাথে অসভ্যতামি করতে থাকে। এক পর্যায়ে সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, আর আমি ভাইয়ের পেছনে লুকাই। একটা বোন যখন বিপদে পড়ে তখন সে মনে প্রাণে তার ভাইয়ের সাহায্য চায়, কিন্তু আমার ভাই উল্টো আমাকে তার সেই বন্ধুদের সামনে ছেড়ে দেয়, আমাকে নিয়ে তামাশা করে, আমার গায়ে হাত দেয়। আমি কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসি। তাদের সাথে ছিল আবার আমার এক ভাবি। একটা মেয়ে হয়ে সে আরেকটা মেয়ের সর্বনাশ কি করে করতে পারে সেটা আমি মেনে নিতে পারছিলাম না। তাই শেষে অতিষ্ঠ হয়ে আমি প্ল্যান করি, কিন্তু মানুষ খুন করার কোনো ইচ্ছে আমার ছিল না, আর আমি পারতামও না। কথাগুলো শেষ করে কান্নায় ভেঙে পড়ল আখি। মিস্টার থ্রিলার একটা মুচকি হাসি দিয়ে নিজের কথা বলতে শুরু করে, আমি সেই বৃদ্ধকে খুব সহজেই গাড়িতে তুলে নিতে পারতাম, কিন্তু সে গাড়িতে উঠেই মারা যেত আর ফেঁসে যেতাম আমরা। তাই আমি কিছু করি নাই। যেই যুবক আমাদের বাঁচিয়েছে সে আইনের কোনো লোক ছিল না, তার পিছনে অন্য কিছু রয়েছে। এখনই টিভি খুললে সেই খুনের ব্যাপারে জানতে পারবে, বলা হবে গ্যাংওয়ার, কিন্তু সেই রকম কিছু নয়। সেটা খুব পরিকল্পিত খুন, আর যে খুন করিয়েছে
সে খুব প্রভাবশালী। আখি আর কিছু শুনতে চায় না। মিস্টার থ্রিলারের কথাগুলো আর তার ভালো লাগছে না। শুধু যেই রহস্য সমাধান করতে এসেছে সেটা করতে পারলেই এখন তার শান্তি। পরদিন সকালে সালমা আসে হোটেলে। তাদের নিয়ে বেরিয়ে পড়ে প্রিমিয়ার দেখানোর উদ্দেশ্যে। আখি কিছুতেই যেতে চাইছিল না, কিন্তু তাকে যেতেই হয়। পুরোপুরি ঘুরে বিকালের দিকে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। মিস্টার থ্রিলার সালমার থেকে সেখানকার সবচেয়ে দামি রেস্টুরেন্টের সম্বন্ধে জেনে নেয়। তারপর তিনজন মিলে সেখানে চলে যায়। সেখানে গিয়ে সবচেয়ে দামি আর ঐতিহ্যবাহী খাবার অর্ডার করে খাওয়া শুরু করে দেয়। মিস্টার থ্রিলার খাওয়া দেখে কেউ অনুমান করতে পারবে না তার বডি এত ফিট কি করে। সালমা অনেক বেশি কিছু খায়, কিন্তু শুধু আখি বেশি কিছু খেতে পারে না। খাওয়া দাওয়া শেষ করে রাজকীয় ভঙ্গিতে মিস্টার থ্রিলার ডেজার্ট খায়। আর সব শেষে তার সামনে হাজির করা হয় তার সবচেয়ে প্রিয় খাবার আইসক্রিম। পুরো 2 বাটি আইসক্রিম শেষ করে বোমাটা ফাটায় সে। তাদের তিনজনকে বলে তারা মানিব্যাগ ভুলে ফেলে এসেছে হোটেলে। এদিকে সালমা হলো গাইড, আর তার কাছেও নেই টাকা। আর আখি তো এসেছে মিস্টার থ্রিলারের সাথে, তাই তার কাছেও টাকা নেই। তখন মিস্টার থ্রিলার রুপির নিক সালমার কাছ থেকে জেনে নেয় মিশরের পুলিশ বাংলাদেশের মতো কিনা সেটা। তারপর একটা প্ল্যান করে ফেলে। এদিকে আখির মনের অবস্থা এমনিতেই ভালো নয়, তারপরেও এসব কিছু দেখে অস্থির হয়ে উঠেছে সে। মিস্টার থ্রিলার তাদের দুজনকে বলে, তোমরা দুজন চলে যাও, এখানটা আমি সামলে নিব। বিনা পয়সায় কি করে এখান থেকে বের হওয়া যায় সেটাই আজ দেখাবো আমি। কথা শুনে একসাথে দুইজন অবাক হয়ে যায়, কারণ তারা মিশরে আছে। টাকা ছাড়া বিনা পয়সা সেখান থেকে বের হওয়া সম্ভব নয়, কিন্তু তাও উপায় না পেয়ে তারা দুজন বেরিয়ে পড়ে। বেরিয়ে যেতে যেতে দেখে ওয়েটার মিস্টার থ্রিলারের কাছে টাকা বিল দিতে এসেছে। বাইরে অপেক্ষা করছিল তারা দুজন। ঠিক 5 মিনিট পর মিশরের পুলিশ ঢুকতে দেখে। তারা দুজন ধরে নেয় মিস্টার থ্রিলারকে পুলিশ ধরে নিয়ে যাবে। আর হলো সেটা। একটু পর পুলিশ তাকে সাথে করে নিয়ে গাড়িতে বসিয়ে দিল, আর গাড়ি চলতে শুরু করলো। সালমাও গাড়িতে করে তাদেরকে ফলো করতে শুরু করে দিল। এদিকে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পুলিশের গাড়ি থেমে যায়। সেখান থেকে দরজা খুলে রাজকীয় ভঙ্গিতে নেমে আসেনি। পুলিশের সাথে হাসি মুখে হাত মেলায়। তারপর তাদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে সমন্বয় চলে আসে। তারা দুজন অবাকের পর অবাক হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা সেটা শোনার যে কি মিস্টার থ্রিলার ছাড়া পেল কি করে। কিন্তু সে কিছুই বললো না তাদের, চলে গেল হোটেলে। আখি মনটা ভালো হয়ে গিয়েছে যে জিনিসটা ভেবে ভেবে, কিন্তু নিক কিছুতেই তাকে বলছে না, কারণ সে কেস নিয়ে মাথা ঘামাচ্ছে। কাল সকালের সব খবর তার হাতে চলে আসবে, কিন্তু তার আগে কিছু হাতে কাজ সেরে নিচ্ছে। কেসের সব ফাইল ভালো করে পড়ছে আর সেগুলো মিলিয়ে নিচ্ছে একটা আরেকটার সাথে। এরকম করেই রাত পার হয়ে গেল। সকালবেলা তারা আবার বের হলো মিশরের রাস্তায়। বিভিন্ন জায়গায় ঘোরার পর সালমান নিককে জিজ্ঞেস করে, আচ্ছা কাল আপনি পুলিশ থেকে কি করে ছাড়া পেলেন? তার কথা শুনে মিস্টার থ্রিলার হাসতে হাসতে বলল, পুলিশ যেই দেশেরই হোক সেটা পুলিশ, আর টাকার সামনে সব পুলিশই বাংলাদেশি পুলিশ হয়ে যায়। কিছুই বুঝতে পারলাম না, আপনি তো টাকা নিয়ে যাননি, তাহলে টাকার কথা আসছে কি করে? আবার প্রশ্ন করে সালমা। মিস্টার থ্রিলার আবার হেসে জবাব দেয়, আমি টাকা নিয়ে গিয়েছিলাম আর তোমাদের দুইজনকে একটু চমকে দেওয়ার ইচ্ছা ছিল, তাই ইচ্ছা করেই সবচেয়ে দামি হোটেলে গিয়ে ভালো ভালো খবর খেয়ে বিল করি। তারপর জানতাম বিল দিতে না পারলে পুলিশ কেস হবে, তাই হলো। পুলিশ আমাকে নিয়ে যেতে লাগলো আর গাড়ির ভিতরে আমি তাদের সাথে খাবারের অর্ধেক বিল ঘুষ হিসেবে দিয়ে ছাড়া পেয়ে গেলাম। কথা শেষ হতেই ফোন বেজে ওঠে মিস্টার থ্রিলারের। ফোনের দিকে তাকাতেই চোখে মুখে গম্ভীর হয়ে ওঠে। সে তাদের দুজনের থেকে দূরে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে। কথা শেষ করে এসে সালমাকে বিদায় করে দিয়ে সে আখিকে নিয়ে ফিরে আসে হোটেলে। তার এরকম আচরণ আখি অনেকটাই অস্বাভাবিক লাগছে। আর আজকেই সব তথ্য আসার কথা তাদের কাছে। সব মিলিয়ে সে বুঝে নেয় হয়তো সাংঘাতিক কিছু ঘটে গিয়েছে, তাই সে আলাদা করে আর কিছু জিজ্ঞেস করে না। কিছুক্ষণ বাদেই মুখ খুলে মিস্টার থ্রিলার, আর সে যা বলে তা শুনে হতভম্ব হয়ে যায় আখি। কারণ আমেরিকা যেই কলেজে সেই 4 জন পড়াশোনা করতো, তাদের সাথে যারা মিশরে এসেছিল তারা ছড়িয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে, কিন্তু রহস্যজনকভাবে এক এক করে মারা গিয়েছে সবাই। কেউ বা সুইসাইড করেছে, আবার কেউ বা দুর্ঘটনার শিকার। তাদের কেউ আর বেঁচে নেই। আখি মিস্টার থ্রিলারের মুখের দিকে তাকিয়ে দেখে কি যেন বিড়বিড় করছে, কতটা অস্পষ্ট। কান খাড়া করে আখি সেটা শুনলো। সেটা শোনার সাথে সাথে তার পায়ের নিচের মাটি সরে গেল। মিস্টার থ্রিলার বারবার বলছিল, অভিশাপ, প্রাচীন অভিশাপ। প্রাচীন অভিশাপ কথাটা আখির মাথার ভেতর বারবার ঘুরতে লাগলো। কথাটা সে আগেও বেশ কয়েকবার বেশ কিছু জায়গায় পড়েছে। কথাটার অর্থ হলো কোনো কিছুর মাধ্যমে অভিশপ্ত কোনো বস্তু। আর সেটা সবচেয়ে বড় প্রমাণ এই মিশর দেশ। ফেরাউনদের দেশে এটা সবচেয়ে বেশি প্রচলিত। যখন হারবার্ট কাদাট মিশরের প্রভাবশালী রাজা তুতাম
খানমের দেহবশের উদ্ধার করে তখনই সামনে আসে এই অভিশাপ। অনেক গবেষণা করে অনেক অর্থ ব্যয়ের পর সেই মমি আবিষ্কার করা গিয়েছিল। প্রাচীন মিশরের একটা নিয়ম ছিল যে কোনো বাদশা মারা গেলে তাদের দেহ মমি আকারে রাখা হবে, যাতে করে তাদের দেহ নষ্ট না হয়। আর তাদের বিশ্বাস ছিল যদি রাজাদের দেহ ঠিক থাকে তাহলে তারা মৃত্যুর পরেও আরেক দুনিয়ায় গিয়ে রাজার মতোই থাকতে পারে। এই জন্য তাদের সাথে পুঁতে দেওয়া হতো প্রচুর অর্থ সম্পদ। আর সবচেয়ে নিষ্ঠুর যে কাজ তারা করতো সেটা হলো অনেক দাস দাসীকে জীবিত কবর দেওয়া হতো রাজার আশেপাশে, যাতে করে তারা মৃত্যুর পরেও সেই রাজার দেখাশোনা করতে পারে। কিন্তু আরেকটা যেই বিষয় প্রাচীন মিশরে চলতো সেটা হলো একটি অভিশাপ দেওয়ার হতো সেই রাজাদের কফিনের সাথে। তাদের বিশ্বাস তাদের রাজা ঘুমের মাধ্যমে শান্তিতে পরের জীবনে আগের জীবনের মতোই থাকবে, আর যাতে করে তাদের ঘুম না ভাঙে আর শান্তিতে ব্যাঘাত না ঘটে সেই জন্য দেওয়া হতো সেই সব অভিশাপ। যদি কেউ তাদের রাজার ঘুম ভাঙার বা সেই কাফিন খুলে তাহলে ওই অভিশাপের শিকার হয়ে মারা যাবে নির্মমভাবে। আর তুতাম খানমের মৃতদেহ আবিষ্কারের সময় সেখানে যারা যারা ছিল তাদের প্রায় সবাই বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছে। তখন থেকে সেই বিশ্বাসটা আরো গাঢ় হতে শুরু করে দেয়। এরপর আরো বিভিন্ন উদাহরণ আছে যেগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে সেই অভিশাপ আসলেই কার্যকর, কিন্তু সেগুলোর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি, যার ফলে সবকিছু দুর্ঘটনা হিসাবেই ধরা হয়ে থাকে। আর আখির ধারণা এই কেসে সেরকম কিছুই আছে। তাছাড়া মিস্টার থ্রিলার কোনোদিন সেই কথা উচ্চারণ করতো না। কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের কেউই বেঁচে নেই, সবাই মারা গিয়েছে কোনো না কোনো দুর্ঘটনার শিকার হয়ে। অর্থ একটাই, তারা কোনো না কোনোভাবে কোনো অভিশাপে জড়িয়ে পড়েছে, তার ফলে মৃত্যু হয়েছে তাদের। মিস্টার থ্রিলার চুপ করে বসে আছে বিছানায়। দরজায় কেউ এসেছে দেখে আঁখি গিয়ে দরজা খুলে দেয়। দেখে হোটেল বয় হাতে একটি বাটি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে বাইরে। একটু আগে থ্রিলার সেটি অর্ডার করেছিল। আঁখি সেটা ভিতরে নিয়ে গিয়ে মিস্টার থ্রিলারের হাতে দেয়। মিস্টার থ্রিলার কোনো মতে সেটা নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করে। এত বিলাসবহুল হোটেলে থাকা আর ঘোরাফেরা এত টাকা কই থেকে আসছে সেটা আখির জানা নেই, তার জানার কোনো ইচ্ছেও নেই, কারণ মিস্টার থ্রিলার টাকার জন্য সব কিছু করে সেটা সে জানে। আর তার বুদ্ধির অলঙ্কারের সামনে সব টাকা পয়সা খুবই স্বল্প। আইসক্রিম শেষ করে মিস্টার থ্রিলার মুখ খোলে। অনেকক্ষণ পর যেন তার বুদ্ধি খুলে গিয়েছে। আখির দিকে একবার তাকায়, তারপর বলে, তুমি যা যা ধারণা করেছো তার প্রায় 90 ভাগই সত্য। প্রাচীন অভিশাপের সাথে কোনোভাবে যুক্ত আছে এই মিশরের কোনো জিনিস, আর সেটাই এখন আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে এইসব অভিশাপ সব লোক দেখানো, এইসব আমি কিছুতেই বিশ্বাস করি না। কারণ তুতাম খানমের মমি আবিষ্কারের সময় তারা একটা অভিশাপ পেয়েছিল। সেখানে লেখা ছিল যারা তাকে জাগানোর চেষ্টা করবে তারা সবাই রাজা তুতাম খানমের অভিশাপে মারা যাবে। অবশ্য হয়েছিল সেটাই, কিন্তু সেই খনন কাজ যার নেতৃত্বে হয়েছিল সেই হার্ভার্ড কার্টার দিব্যি শেষ জীবন পর্যন্ত বেঁচেছিল। তার মৃত্যু খুব স্বাভাবিকভাবেই হয়েছিল, বয়সও ছিল অনেক তার। এই একটা জিনিসই যথেষ্ট এটা প্রমাণ করার জন্য যে ওইসব কোনো অভিশাপ নয়, সব কিছুই ছিল নিছক দুর্ঘটনা। মিস্টার থ্রিলারের কথা শুনে আখি আরো অবাক হয়ে যায়, কারণ সে মনে মনে ভাবছিল সেগুলো নাইমুল ইসলাম ওরফে মিস্টার থ্রিলারের জানার কথা নয়, কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করলো না। আন্দাজ করে নিল মিস্টার থ্রিলার থট রিডিং জাতীয় কিছু জানে। কিন্তু আখি তাকে একটা জিনিস জানার জন্য প্রশ্ন করলো, আচ্ছা, তারা সবাই যে প্রজেক্টের জন্য মিশর এসেছিল সেটা কি ছিল? এখানে এখন তো আর শুধু 4টা খুনের তদন্ত করলে চলবে না। যদি এসব কোনো মানুষ করে থাকে তাহলে সেই সব ছাত্র ছাত্রীদেরও খুন হয়েছে, আর এগুলো যারা করেছে তারা একটা দলেরই। তুমি ভুল করছো আখি, আমি এখানে সেই সব খুনের তদন্ত করতে আসিনি। আমি এখানে এসেছি সেই 4টা খুনের তদন্ত করতে। বাকিগুলো খুন হোক বা দুর্ঘটনা তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি তাদের পরিবারের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নেইনি যে তাদের খুনের তদন্ত করতে যাব। যে আমাকে টাকা দিয়েছে আমি শুধু তারই কাজ করব আর করব না। ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল মিস্টার থ্রিলার। তারপর আখিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আবার বলতে শুরু করে দিল, ভুলে যাবে না তুমি আমার সহকারী। আর আমেরিকার সেই কলেজ থেকে যারা এখানে এসেছিল তাদের সংখ্যা ছিল মোট 20 জন। তাদের সাথে 2 জন শিক্ষক ছিল, মোট 22 জন হলো তাহলে। কিন্তু আমাদের সৌভাগ্য এতটাই ভালো যে তাদের কারোর সাথে আর জীবিত থাকতে কথা বলা যাবে না। তারা এসেছিল এখানে একটা প্রজেক্টের জন্য,
সেটা ছিল প্রাচীন একটা মমি খোঁজার জন্য আমেরিকা থেকে একদল গবেষক এসেছিল। ধারণা করা হয়েছিল মমিটা ছিল একটা রানীর, কিন্তু যখন সেটা খুঁজে বের করা হয় তখন দেখা যায় সেটা একজন পুরুষের মৃতদেহ। তারা ভুল জিনিস খুঁজে পেয়েছে বলে হতাশ হয়ে আবার ফিরে যায়, কিন্তু তাদের গবেষণাতে কোনো ভুল ছিল না। সেই গবেষক দলের সবাই বেঁচে আছে। তাদের সাথে কথা বলে এতটুকুই জানা গেছে মাটির অনেক গভীরে ছিল সেই পিরামিড। রাজকীয় সেই পিরামিডে কোনো রাজা অথবা রানীর মমি থাকার কথা, আর সেটা যেই সময়ে এর তৈরি সেই সময়ে একটা রানী শাসন করত, কিন্তু পাওয়া গিয়েছে একটা পুরুষের লাশ। আর আরও আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো মণি মুক্তা কিছুই পাওয়া যায়নি। আর প্রাচীন আমলে তারা ছাড়া সেখানে আর কারো পায়ের ছাপ সেখানে পড়েনি যে ধরে নেওয়া যাবে চোর বা ডাকাত সেগুলো লুট করেছিল। এক কথায় তারা সবাই একটা রহস্য হাতে করে ফিরে গিয়েছিল, কিন্তু তারা সবাই কলেজ থেকে নিজ নিজ দেশে ফিরে যায় আর ফিরে আসে না। সেই স্টুডেন্টগুলোই শুধু মারা গেছে, কিন্তু সেই শিক্ষকদের কিচ্ছু হয়নি। এখন এখান থেকে একটা ধারণা করতে পারি, সেটা হলো এই সব কিছু একটা দুর্ঘটনা। আর আরেকটা জিনিস চিন্তা করা যেতে পারে, সেটা হলো সেই দুইজন শিক্ষক হয়তো কিছু জানে তাদের ব্যাপারে, কিন্তু এটা হওয়ার কোনো চান্স নেই। যদি সেই শিক্ষক দুইজন কিছু জানে তাহলে তারাও মারা যেত। সর্বশেষ আরেকটা ধারণা করা যায় সেই দুইজনই এইসব খুনের সাথে জড়িত, কিন্তু সেটারও কোনো সম্ভাবনা নেই। তাদের ব্যাপারে সব খবর নিয়েছে আমাদের সেই লোক, তারা দুইজন কিছু জানে না। একটু বলে থেমে যায় মিস্টার থ্রিলার। আখির মনের অবস্থা ভালো নয়, কারণ সে মিস্টার থ্রিলারকে যত দেখছে তত অবাক হচ্ছে। একটা মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে সে তার জানা ছিল না। সে শুধু চুপচাপ শুনে যাচ্ছে তার সব কিছু। মিস্টার থ্রিলার তার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আবার সেরকম কাগজপত্র ঘাঁটতে লেগে যায়। সেসব কাজ করতে করতেই সে আখির দিকে তাকিয়ে বলে, আজ বিকালে আমরা রওনা দিব সেই পিরামিডের কাছাকাছি যেখানে সেই প্রাচীন মমি খুঁজে পাওয়া গিয়েছিল, যেখান থেকে রানীর লাশের পরিবর্তে বেরিয়ে এসেছিল পুরুষের লাশ। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে আমাদের। আখি শুধু মাথা নেড়ে সম্মতি দিল। বিকাল হতেই তারা রওনা হয়ে গেল সেই জায়গার উদ্দেশ্যে। বরাবরের মতো সালমা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। মিস্টার থ্রিলার বসে আছে তার পাশে, পেছনের সিটে বসে আছে আখি। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা নির্জন জায়গায় পাওয়া গিয়েছিল সেই পিরামিডের সন্ধান। সেই যেন পৌঁছাতে রাত হতে দেরি হচ্ছে। আখি আপন মনে কিছু ভাবছিল। সেই সময় দেখে সালমা গাড়ি চালাচ্ছে আর এগিয়ে যাচ্ছে মিস্টার থ্রিলারের দিকে। একটা হাত স্টিয়ারিংয়ে আর তার উপর আরেকটা হাত ধীরে ধীরে মিস্টার থ্রিলারের হাতের দিকে বাড়িয়ে দিচ্ছে, আর মুখে ঘায়েল করা একটা হাসি ফুটিয়ে রেখেছে। দৃশ্যটা আখির জন্য সহ্য হলো না। সে নিকের দিকে তাকিয়ে সেও মুচকি হাসি হাসছে। এইবার আর সহ্য করতে পারলো না, চিৎকার করে গাড়ি থামাতে বললাম। সাথে সাথে সালমা ব্রেক কষে দেয়। সামনে দুজন পিছনে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে গাড়ি থামানোর কারণটা কি। আখি বুঝতে পারে না তখন আসলে তার কি বলা উচিত, তাই সে পানি খেতে চায়। মিস্টার থ্রিলার সামনে থেকে নেমে পেছনে গিয়ে ব্যাগ বের করে তাকে পানি দেয় আর পেছনের সিটে গিয়েই বসে। গাড়ি আবার চলতে শুরু করে দেয়। আখি এমন ভাব করে যেন শরীর খারাপ, তাই সে মিস্টার থ্রিলারের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ে। আয়নায় সেই দৃশ্য দেখে সালমা স্টিয়ারিং একটা বাড়ি মারে, সেটা আখির চোখে আড়ায় না। সে মুচকে একটা হাসি দেয়, আর এদিকে সালমা রেখে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। তারা তিনজন দাঁড়িয়ে আছে সেই জায়গায়। সেখানে তখন খনন কাজ চলছিল, তাই কর্মীরা সেখানেই ছিল। সেই সময় লোকেরা ভাষা আবার নিক আর আখি বুঝতে পারে না। সে কারণে সালমাকে মিস্টার থ্রিলার কিছু কিছু জিনিস বলছে, যার কারণে তারা এখানে এসেছে। আর সালমা আর্কিওলজি নিয়ে পড়াশোনা করার কারণে এইসব বিষয় নিয়ে অনেক কিছুই জানে, যার কারণে অনেক সুবিধা হয়েছে তাদের। মিস্টার থ্রিলার সালমাকে বুঝিয়ে দিয়েছে কি কি প্রশ্ন করতে হবে তাদের, আর সেই অনুযায়ী সালমা সেই সব কাজ করে যাচ্ছিল। কিন্তু সেই সাইডের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তবুও বেশ কিছু কায়দা করে সালমা তাদের ভিতরে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা সেই জায়গায় ভালো করে দেখতে থাকে। প্রাচীন স্থাপত্য, আনুবিস এর বিশাল বিশাল মূর্তি সহ আরো অনেক কিছু। আনুবিস হলো প্রাচীন গ্রিক দেবতা, মাথা শিয়ালের আর দেহ মানুষের। এদিকে অন্ধকার হয়ে আসছে আর সেই জায়গা অন্য এক রূপ নিতে শুরু করে দিয়েছে। তাদের বারবার মনে হচ্ছিল তারা যেন প্রাচীন মিশরের সেই শহরে ঢুকে পড়েছে, যেখানে রাজ করেছে এক সাহসী বীর রানী। তাদের মতো বিদেশিদের দেখার সাথে সাথেই হয়তো কিছু রক্ষী তাদের ধরে নিয়ে গিয়ে রানীর সামনে পেশ করবে, আর রানী তাদের শুলে চড়িয়ে দিবে। পিরামিডের ভিতরে একটা গোপন চেম্বারের ভিতর বন্দী হয়ে আছে তারা তিনজনের হাত পা সব বাঁধা। চিৎকার করে সাহায্য চাইতে পারবে, কিন্তু তাদের চিৎকার শোনার মতো কেউ নেই সেখানে। আর থাকবেই বাকি করে, তারা যে মাটির নিচে রয়েছে, বাইরে চিৎকার পৌঁছাতে পারবে না। আখি আর সালমার জ্ঞান ফেরেনি।
শুধু সজাগ চোখে চারিদিকে তাকিয়ে দেখছে। এই মেয়েটা তার কিছুই করার নেই, চুপচাপ দেখা ছাড়া। ধীরে ধীরে সালমা রাখি চোখ মিলে তাকায়। তারাও কিছু বলে না, শুধু মনে করার চেষ্টা করে তারা আসলে কোথায় আছে। চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য যখন সালমা গিয়ে সেই লোকগুলোকে জিজ্ঞেস করছিল সেই মমির ব্যাপারে, আর সাথে সাথে পিরামিড আর কি কি পাওয়া গিয়েছে সেগুলো সম্বন্ধে। তখন তারা তেমন কিছুই গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারে না। তারা তখনই সেখান থেকে ফিরে আসতে চায়। গাড়িতে উঠে যখন গাড়ি চালানো শুরু করে তখন কিছু দূর যাওয়ার পর একটা লোক তাদের গাড়ি আটকে দেয়। সেই লোককে জিজ্ঞাসা করবে, সে বলে তার সাহায্য দরকার, শহরের দিকে তাকে নেমে দিলেই হবে। সে ইংরেজি জানে না, তাই সালমা তার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাতে শুরু করে দেয়। একসময় হঠাৎ করে সেই লোকটা একটা জায়গায় গাড়ি থামাতে বলে। সেই লোক সেখানে যেই নেমে যায় তখনই বিরাট একটা শব্দ তার কানে আসে, চাকা ফেটে যাওয়ার শব্দ। কেউ গুলি করে চাকা ফুটো করে দিয়েছিল। তখন তারা গাড়ি থেকে নামতে যাবে, তখন সেই লোক তার দিকে পিস্তল তাক করে আর একে একে তাদেরকে সবাইকে ঘিরে ধরে। আরও বেশ কয়েকজন লোক, তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। তারা তিনজন কিছু বুঝে উঠতে পারছিল না আসলে হচ্ছেটা কি, আর তাদেরকে কেন কেউ ক্ষতি করতে চাইবে। তারা কিছু একটা করবে তার আগে সেই লোকগুলো তাদের মুখে রুমাল ছুঁয়ে দেয় আর অজ্ঞান হয়ে যায়। আর এখানে তারা বদ্ধ ঘরে। সেই লোকগুলোর কথা শুনে সালমা নাকি বুঝতে পেরেছিল সেটা নাকি একটা পিরামিডের গোপন চেম্বার। মিস্টার থ্রিলার সেখানে একটার পর থেকে ঝিমিয়ে গিয়েছে, কিছু বলছে না। সে হয়তো বোঝার চেষ্টা করছে কি করে কি করবে। তার আগে ঘরে প্রবেশ করে 300 লোক, সবার মুখে কাপড় দিয়ে বাঁধা ছিল। আর মাঝের লোককে দেখেই মনে হচ্ছিল সেই সর্দার টাইপ কিছু হবে। মিস্টার থ্রিলার প্রথমে মুখ খোলে। পিরামিডের বন্ধ ঘরে আমাদের আটকে রাখার কারণ কি জানতে পারি? আর আমাদের যেই কারণে আটকে রাখা হয়েছে তার কিছুই আমাদের জানা নেই। সেই কথা শুনে সর্দারটা হাসতে শুরু করে দেয় আর স্পষ্ট ইংরেজিতে বলতে থাকে, সেই মমি আর পিরামিডের ব্যাপারে বাহিরের কেউ এসে জিজ্ঞেস করেছে। এর অর্থ একটাই, আর অনেক কিছুই জানে সেটা সম্পর্কে। আর আমরা যেই জিনিস খুঁজে বেড়াচ্ছি সেটা নিয়ে আর কাউকে তো বলতে দিতে পারি না। আমরা সত্যি কিছু জানি না। আমরা এখানে এসেছি শুধুই রহস্য সমাধান করতে। একটা রানীর কফিনে কি করে একটা পুরুষের লাশ আসলো সেটা জানার জন্য এসেছি আমরা। মিনতি করে বলল মিস্টার থ্রিলার। তার চোখের মুখে তখন অনেকটা নির্বোধের মতো হয়ে আছে। কথার ধরন দেখে বোঝা যাচ্ছে সেই লোকগুলোর সামনে নিজেকে বোকা প্রমাণ করার চেষ্টা করছে। সেই লোক আবার গভীর কণ্ঠে বলল, রানীরই সুইস্থানের মৃতদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেই সাথে মৃতদেহ যদি খুঁজে পাওয়া যায় তাহলে সাথে খুঁজে পাওয়া যাবে প্রচুর অর্থ সম্পদ, কারণ তার সাথে রেখে দেওয়া হয়েছিল সেসব কিছু। কিন্তু সবকিছু পাল্টে যায় যখন খবর ছড়িয়ে পড়ে সেখানে রানীর মৃতদেহ নেই। কথাটা শুনে মিস্টার থ্রিলার ভুরু কুঁচকে যায়। সে আবার সেই স্বরেই বলে, আমরা এসবের কিছুই জানি না, দয়া করে আমাদের খুলে বলুন। সেই লোকটা একবার তীক্ষ্ণ চোখে তাকায়, তারপর আবার বলতে শুরু করে দেয়,